শুনশান রাস্তা দিয়ে মাতাল অবস্থায় গান গাইতে গাইতে হাঁটছে আবির। চোখে শুধু ধোঁয়াশা দেখছে। আজ তার নেশাটা বেশি হয়ে গেছে। নেশা প্রতিদিনই করে, তবে আজ মনের ভিতরে খুশির কমতি ছিল না বলেই কয়েক প্যাগ বেশি গিলেছে। সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠছে। দরজার সামনে গিয়ে কলিং বেল না চেপে টোকা দিতেই দরজা খুলে টপস আর জিন্স পরা সুন্দরী মেয়ের সামনে এসে দাঁড়ালো। আছে এই মেয়েটির সাথে রাত কাটাবে। আগে থেকে টাকা দেওয়া ছিল আবিরের। মেয়েটিকে কোনো সময় না দিয়ে ঝাঁপিয়ে পড়ল আবির চৌধুরী। মেয়েটিকে ফ্লোরে শুয়ে দিয়ে গায়ে থাকা কাপড় খুলতে লাগলো। মেয়েটি আবিরকে কিছু বলতে নিলে আবির মেয়েটির ঠোঁটে আঙ্গুল দিয়ে চেপে ধরে। হুশ, আজ কোনো কথা নয়। তোর টাকা তুই পেয়ে গেছিস না, তাইলে এত কথা বলতে চাচ্ছিস কেন? আজ তুই আমার। আমি রাতে তোর সাথে যা ইচ্ছে তাই করব, কিন্তু তুই কোনো বাধা দিতে পারবি না। সময় না দিয়ে আবির মেয়েটিকে চেপে ধরে পুষুত মেটাতে ব্যস্ত হয়ে পড়ে। মেয়েটি নীরবে শুধু চোখের জল ফেলছে। কেন জানি লাগছে এই কাজ করতে। নিজের বিবেক যেন হাতছানি দিয়ে বলছে, তুই পতিতা, এটাই তোর একমাত্র কাজ। হয়তোবা মেয়েটি এমন জঘন্য কাজে নিজে ইচ্ছে করে আসেনি। হয়তোবা বাধ্য হয়ে বিপদে পড়ে এই কাজে জড়িয়ে পড়েছে। কয়েক ধাপে মেয়েটির উপরে আবির শারীরিকভাবে নির্যাতন করে টাকার কারণে মেয়েটি শুধুমাত্র সহ্য করেছে। আবির যখন ক্লান্ত হয়ে শুয়ে পড়ে, তখন মেয়েটি বিছানার এক কোণে ফুলের উপর পা ভাঁজ করে মাথা লুকিয়ে কাঁদতে থাকে। ইনি আবির চৌধুরী, বাবা মায়ের একমাত্র সন্তান। বাবা মাকে বিন্দুমাত্র সম্মান করে না সে। টাকাকে সে হাতের ময়লা মনে করে। ইচ্ছে মতো নেশা আর মেয়েদের উপরে টাকা খরচ করে। পড়াশোনার মাঝপথে ছেড়ে দিয়েছে। তবে সবকিছুর জন্য ওর বাবা মা দায়ী। ছোটবেলা থেকে বাবা তার বিজনেস নিয়ে পড়ে থাকতো, আর মা সারাদিন পার্টি আর বন্ধু বান্ধব নিয়ে ব্যস্ত থাকতো। ছেলেকে সময় দেওয়ার মতো তাদের দুজনের কারোর কাছেই সময় ছিল না। আবিরের কাছে ছিল টাকা, তাই টাকাকে আপন করে বড় হয়ে উঠেছে। এলাকার ছেলেদের নিয়ে পড়ে থাকতে থাকতে প্রথমে সিগারেট, পরে নেশা, তারপর শরীরের চাহিদা মেটাতে গিয়ে নারী। এক রাত নারীকে না পেলে পাগল হয়ে যায়। কি করবে, কোনো দিক থাকে না। সকাল 9টা বাজে। সূর্যের আলো পর্দা ভেদ করে আবিরের চোখে এসে পড়তেই আবিরের ঘুম ভেঙে গেল। মেজাজ গরম করে চোখ খুলল। ভেজা চুলে রাতের সেই মেয়েটি চায়ের ট্রে হাতে রুমে আসলো। গুড মর্নিং আবির চৌধুরী। মেয়েটির দিকে ভুরু কুচকে তাকায় আবির। অনেকক্ষণ চোখ কুচকে একত্রে করে কি যেন ভাবলো। হয়তো রাতের ঘটে যাওয়া কথাটা মনে করার চেষ্টা করছে। আবিরের নীরবতা দেখে মেয়েটি আবার জিজ্ঞেস করলো, কি হলো, এইভাবে চুপসে গেলেন যে? রাতে তো পুরোই হট ছিলেন। বাবা, গায়ে কি শক্তি! আমার তো কাদো কাদো অবস্থা বানিয়ে ছেড়েছেন, আর সকাল হতেই সমস্ত শক্তি গায়েব হয়ে গেল। আবির কোনো উত্তর দিচ্ছে না। বিছানা দিয়ে নেমে ফ্লোরে পড়ে থাকা শার্ট আর প্যান্ট পরে লুঙ্গি চেঞ্জ করলো। নিজের হাত দিয়ে মাথার চুলগুলো ঠিক করলো। আচ্ছা, আপনি কেমন লোক বলুন তো? আমি এত কিছু জিজ্ঞেস করছি, কোনো উত্তর দিচ্ছেন না, আবার রেডি হয়েছেন চলে যাবেন। বাহ, এই না হলো পুরুষ মানুষ! রাতে ভোগ করা শেষ, তো এখন তড়িঘড়ি শুরু চলে যাওয়ার জন্য। একটা কথা বলুন তো, আবার কবে আসবেন? যখন প্রয়োজন হবে। কবে প্রয়োজন হবে? জানি না। আমার তো প্রয়োজন। কি? টাকা। আরো টাকা লাগবে? হ্যাঁ। আবির মাথা ঝাঁকিয়ে পকেট থেকে মানিব্যাগ বের করে মেয়েটির হাতে 1000 টাকার কয়েকটা নোট দিয়ে বলল, এগুলো রেখে দাও। আমার সাথে এখন ক্যাশ টাকা নেই। কত টাকা আছে জানি না, তুমি গুনে দেখো। সরি স্যার, আমি এগুলো রাখতে পারবো না। কাজের বিনিময়ে টাকা নেই, কিন্তু বিনা কাজে টাকা নেই না। আপনি কাল রাতে আমার সাথে শুয়েছেন, তাই টাকা অ্যাডভান্স নিয়েছিলাম, কিন্তু এখন তো আপনি... ব্যাস, কি বলতে চাচ্ছ? ভাব দেখাও, তাই না? বেশ্যার আবার ভাব? তোদের তো কাজই হলো কাস্টমারদের খুশি করে টাকা ইনকাম করা, তাইলে এখন ভাব দেখাও কেন? আবিরের কথায় মেয়েটির চোখ দিয়ে টপ টপ করে দুগাল বেয়ে পানি পড়ছে। অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে কথাটা হেসে উড়িয়ে দিয়ে বলল, ঠিকই বলেছেন স্যার। বেশ্যারা যদি বেশ্যামি না করে, তাইলে আপনাদের মতো বড় লোকেরা কিভাবে শরীরের চাহিদা কমাতো? আপনার টাকা আছে তাই আমাদের পেছনে টাকা ওড়ান, আর আমার টাকা নেই তাই আপনাদের কাছে শরীর বিলাই। দুই শ্রেণীরই কিন্তু সমান অধিকার। আপনার টাকা আছে তাই শরীরের কোনো প্রমাণ নেই যে আপনার শরীরের জ্বালা মিটিয়েছেন মাত্র, আর আমাদের শরীরেও সিল লাগানো, তাই বিয়ে করতে গেলেও প্রমাণ হয়ে যাবে আমি বিয়ের আগে... বাকি কথাটা বলার মাঝে কথাটা থামিয়ে শার্টের হাতা ফোল্ড করতে করতে যেতে নিলে মেয়েটি আবার ডাক দিল, কিছু বলবে? নামটা তো জিজ্ঞেস করলেন না।
প্রয়োজন মনে করি না। আমার নাম আদিবা। বাহ, ভালোই তো নাম রেখেছেন আপনার বাবা মা। জি, পুরো নাম আতিয়া আদিবা। তবে নামটার কোনো মূল্য নেই আমার কাছে। আর কিছু বলার আছে? আমি বের হব, কাজ আছে। আবার কবে আসবেন? জানি না, আসতেও পারি নাও আসতে পারি। ভালো হয়ে যাবেন? না, এই পথে একবার কেউ আসলে সেখান থেকে বের হতে পারে না, আমিও পারবো না। তবে তোমার এখানে না আসলেও অন্য কোনোখানে যাব। সত্যি? হুম। আবির চোখে সানগ্লাস পরে হাতে মোবাইলটা নিয়ে বেরিয়ে গেছে। আদিবা অবাক দৃষ্টিতে আবিরের যাওয়ার পথের দিকে চেয়ে রইল। আবির রাস্তায় গিয়ে মাথায় হাত দিয়ে চুলগুলো টানলো। রাতের কথাটা মনে করে অনেকটা ভালো লাগা কাজ করছে। ভীষণ খুশি হয়েছে। হৃদয় ওর জন্য পার্মানেন্ট একটা মেয়ে রেখেছে। মেয়েটি দেখতে নাকি অসম্ভব সুন্দরী, তবে আদিবাও দেখতে কম সুন্দরী নয়। দেখলে বুকের ভিতরটা ছন্দ ছাড়া নদীর মতো উত্থাল পাত্তাল ঢেউ উঠে যায়, মাথায় রক্ত টকবক করে ফুটে ওঠে। তবে আদিবাকে দেখে তো নর্মাল ফ্যামিলির মেয়ে বলে মনে হয় না। ব্যাপারটা খটকা লাগছে। ধ্যাত, আমিও না কি যে চিন্তা নিয়ে পড়ে আছি। কোথায় আদিবার, কোথায় আমি? আমার কাজ শেষ, আর আদিবারও পাওনা অ্যাডভান্স দেওয়া। পকেটে হাত দিয়ে গাড়ির চাবি খুঁজছে, কিন্তু পকেট পুরো ফাঁকা। চাবি না পেয়ে আবারও হতাশ হয়ে যায়, অনেকটা চিন্তায় পড়ে যায়। গাড়িটা যদি বেকায়দায় রেখে থাকে তাহলে এতক্ষণে পুরো বাড়িতে হইচই পড়ে যাবে। আরমান চৌধুরী ভীষণ রেগে মেগে আমাকে তালাশ করবে। কি যে করি, গাড়িটা যে কোথায় রেখেছি মনে করতে পারছি না। হঠাৎ হাতে থাকা ফোনটা ভাইব্রেট হতে লাগলো। ফোনটা হাতে নিয়ে সোজা করে স্ক্রিনের দিকে তাকিয়ে ঠোঁট দুটো একে উপরের সাথে চেপে ধরে ভুরু কুচকে একসাথে এনে বলল, যা বলেছি তাই হয়েছে। সব জায়গায় ওনার হস্তক্ষেপ আর ভালো লাগে না। ইচ্ছা করে গলাটা চেপে মেরে ফেলি। যদি জেল ফাঁস না থাকতো তাইলে আরমান সাহেব আপনি আর আবিরের হাত থেকে বাঁচতে পারতেন না। এতদিনে সব হাড্ডি মাটিতে মিলে যেত। একশ্বাসে কথাগুলো শেষ করলো। অবশেষে ফোনটা না চাইতেও রিসিভ করলো আবির। হ্যালো। রাখ তোর হ্যালো ট্যালো, তুই এখন কোথায় আছিস সেটা বল। তোকে কতবার বলেছি আবির এসব নেশা আর মেয়ে মানুষ দুটোকে ভুলে গিয়ে বাপের বিজনেস সামলা, কিন্তু তুই কোনো কথাই কানে দিস না। ছি, ভাবতেও অবাক লাগে আরমান চৌধুরীর একমাত্র সন্তান আবির চৌধুরী, সে কিনা রাতের আধারে প্রতিদাদের বাড়িতে রাত কাটাই। তোর জন্য রাস্তায় মুখ দেখানো যাচ্ছে না। বাবু তো বলে যাচ্ছে, এদিকে আবির এক কানে হেডফোন ঢুকিয়ে গান শুনছে, আরেক কান দিয়ে অল্প করে কথা ঢুকিয়ে আবার বের করে দিচ্ছে। আরমান চৌধুরী ছেলে কোনো সার শব্দ না পেয়ে বুঝতে পারলেন তার ছেলে নিশ্চয়ই কানের ভিতর হেডফোন ভরে আছে। এবার সে রাগের বসে ধমকে সুরে বলল, বাবা আবির, তুমি কান থেকে হেডফোন খুলে ভালো করে আমার কথাগুলো শুনবে, নাকি ড্রিঙ্কস করে গাড়ি ড্রাইভ করে অ্যাক্সিডেন্ট করার অপরাধে মামার বাসায় বেড়াতে যাবে? বাবার কথায় তোয়াক্কা না করে কান থেকে হেডফোনটা খুললো ঠিকই, তবে বাবাকে শাস্তি করার জন্য গলাটা খক খক করে কাশি দিয়ে বলল, তোমার জ্ঞান দেওয়া হয়ে গেছে? তাইলে ফোনটা রাখতে পারি, কারণ আমি এখন হৃদয়ের বাসায় যাব। বলতে যা, যত পারিস বলে যা। তোকে যখন জন্ম দিয়েছি তাহলে তো এগুলো আমার শুনতেই হবে। তোকে জন্ম না দিয়ে যদি কলা গাছ লাগাইতাম তাহলে অন্তত কলা দিত, আর কলা খেয়ে তৃপ্তি সহকারে আরাম করে শুয়ে শুয়ে টাকা হিসাব করতে পারতাম। বাবার কথা শেষ না হতেই কলটা কেটে দিল আবির। ঠোঁটটা বাঁকা করে সামনে আসা রিক্সাতে উঠে রওনা দিল হৃদয়ের বাসে যাওয়ার জন্য। রিক্সায় বসে হাই তুলছে আবির। বিছানা পেলে গাটা এলিয়ে দিয়ে শুয়ে পড়তো। রাতে তো ভালো করে ঘুমাতে পারিনি, বেশ ক্লান্ত লাগছে। হৃদয়ের কাছে গিয়ে প্রথমে লম্বা একটা ঘুম দিতে হবে। একটানা রাত পর্যন্ত ঘুমাবো। আজকে রাতে গায়ে এনার্জি থাকতে হবে। আজ যে হিয়ার সাথে দেখা করিয়ে দিবে, হিয়ার সাথে আজকে রাতটা কাটানোর পরে ঠিক করব ওকে পার্মানেন্টলি রাখা যাবে কিনা। দেখতে সুন্দর হলেই তো হবে না, যে আমাকে খুশি রাখতে পারবে তাকে আমার কাছে। তবে একটা জিনিস খাওয়া তেমন পছন্দ না আবিরের। নতুন নতুন জিনিস ট্রাই করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। গেটের কাছে সে রিক্সাটা থামালো। পকেটে খুঁজতে গিয়ে মনে পড়লো টাকা তো আদিবার কাছে রেখে এসেছে, সাথে 1 টাকাও নেই। এখন কি করবে? মোবাইলটা হাতে নিয়ে হৃদয়কে কল দিল। দুবার বাজে পর কলটা রিসিভ করলো হৃদয়। দোস্ত, কেমন আছিস? কি খবর? কাল রাতে কোথায় হারিয়ে গেছিস? পুরো ক্লাস খুঁজে তোকে পাওয়া যায়নি। পরে বলছি, আগে গেটের কাছে আয়। 1000 টাকা নিয়ে আমি অপেক্ষা করছি। তুই কি নিচে? আর এত টাকা দিয়ে কি করব? পরে বলবো, আগে টাকাটা নিয়ে নিচে আয়। রিক্সা ড্রাইভারকে নিয়ে দাঁড়িয়ে আছি। আচ্ছা। হৃদয় টাকা নিয়ে দৌড়ে গেটের কাছে আসলো। টাকাটা আবির কাছে দিতেই আবির রিক্সাওয়ালাকে দিল। স্যার, ভাঙতি নেই।
আর ভাড়া তো 80 টাকা হয়েছে। এত বড় নোট তো আমার একদিনেরও ইনকাম হয় না। লাগবে না, পুরোটা তুমি রেখে দাও। যাও আজকে মুরগি পোলাও কিনে স্ত্রী সন্তান নিয়ে খাও। নোটটা ধীরে ধীরে ধরে চোখের জল ছেড়ে দিল। কাঁদছো কেন? যাও গিয়ে খাও। কথাটা বলে হৃদয়কে নিয়ে গেটের ভিতর ঢুকে পড়ল। রুমে ঢুকে প্রথমে ওয়াশরুমে ঢুকলো আবির। ফ্রেশ হয়ে বেরিয়ে এসে বিছানার উপর বসলো। বেশ হালকা লাগছে নিজেকে। হৃদয় রুমে এসে আবিরের পাশে টেবিলের সাথে হেলান দিয়ে দাঁত দিয়ে নখ কাটতে কাটতে বলল, কিরে আবির, সারা রাত কোথায় ছিলি? কোথায় আবার থাকবো? যেখানে থাকার সেখানেই। সেটা তো বুঝলাম, কিন্তু কোনো কিন্তু নয়, তাড়াতাড়ি বলো। সেই ঝাক্কাস মেয়েটা কোথায়? কাল তো খুশির খবরটা পেতেই হট্টগোল বেঁধে গেছে, মাথায় তো তালগোল পাকিয়ে গেছে। এবার তো বলো মেয়েটি কোথায় আছে? পারলে নিয়ে আয়, একটু একটু দু চোখ ভরে দেখি। হাহা দোস্ত, একটু সবুর কর। তোর দু চোখের কথা বলিস না আর। তুই কারণ আজকে যে তোর চোখে সুন্দর, কালকে সে আবার সুন্দরী থাকবে না। তখন আবার নতুন মেয়ে খুঁজতে ব্যস্ত হয়ে পড়বি। বুড়ো কুচকে হৃদয়ের দিকে তাকাই। মাথাটা নিচু করে মুখটা হালকা করে ভেঙচি কেটে বলল, শোন, তুই তো জানিস আমার কোনো মেয়েকে তেমন পছন্দ হয় না। একবার কাছে পেলেই নতুন মেয়ে খুঁজতে শুরু করি। আমার কি টাকার অভাব বল? তুই বল, আমার যা মন চাইবে তাই করব। হ্যাঁ জানি তো, তবে একটা কথা মনে রাখবি, মেয়েদেরকে নিয়ে এভাবে করাটা ঠিক নয়। তাহলে এই দুনিয়াতে তো জায়গা হবেই না, বরং পরকালেও শাস্তি ভোগ করতে হবে। বাহ বাহ, তুই এত জ্ঞান দিতে কবে থেকে শিখলি? তোর বাবা মা জানে তো? ইয়ে মানে, মাথাটা চুলকাতে চুলকাতে জবাব দিল। না। তাইলে হাতির পাঁচ পা দেখেছিস নাকি? আবিরের কথাই যখন পুরিপুরি বিধ্বস্ত, তখন নিজের দোষ না মাথায় নিয়ে বলা কথাটার জন্য সরি বলল হৃদয়। ইজি হওয়ার জন্য স্বাভাবিক গলায় বলল, আবির, সন্ধ্যার পরে মেয়েটির বাসায় নিয়ে গেলে কেমন হয়? মেয়েটির বাসায় কেন যাব বলতো? মেয়েটি কি লাট সাহেব হয়ে গেছে যে তার বাসায় আমাকে যেতে হবে? টাকা যদি বেশি দেওয়া লাগে তবুও এখানে নিয়ে আয়। এখানে? হ্যাঁ, তোর কোনো সমস্যা আছে? আজকে মা বাসায় আসতে পারে, যদি কোনো মেয়েকে আনি তাহলে আমাকে বাসা থেকে বের করে দেবে। বুঝলাম। তাইলে একটা কাজ কর, আমার জন্য একটা হোটেলের রুম বুকিং দে। কোন না কোন বাসায় যাব তার ঠিক নেই, তার চেয়ে বরং হোটেলে থাকাই ভালো, অন্তত পক্ষে স্বস্তি পাবো। ঠিক আছে, তোর ইচ্ছা। হৃদয় ওয়াশরুমে ঢুকলো। আবির বালিশটা ঠিকঠাক ভাবে রেখে শুয়ে পড়লো। চোখ বন্ধ করতে কখন যে ঘুমের রাজ্যে তলিয়ে গেল বুঝতেই পারলো না আবির। যখন ঘুম ভাঙলো তখন প্রায় দুপুর গড়িয়ে এসেছে। সূর্যটা হেলে পড়েছে। আধো আধো চোখ মেলে তাকিয়ে শোয়া থেকে উঠে আড়মোড়া দিয়ে হৃদয়কে ডাকলো। আবির ডাক হৃদয়ের কান পর্যন্ত পৌঁছাতেই সে দ্রুততার সাথে রুমে আসলো। হ্যাঁ দোস্ত, বল কি হয়েছে? খিদে পেয়েছে? হৃদয়, কয়টা বাজে তোর কি খেয়াল নেই? দুপুর গড়িয়ে বিকাল হয়ে এসেছে প্রায়, আর আবির চৌধুরী এখনো লাঞ্চ করেনি। ভাবতে পারিস সেটা কিভাবে সম্ভব? রিল্যাক্স আবির, জাস্ট কুল। আগে আমার কথাটা শোন, তারপর তোর কথা বলিস। রাগে শরীর লাল হয়ে গেছে। ফর্সাকালে লাল বনের ছাপ স্পষ্ট হয়ে উঠেছে। আবির, তোর শরীরটা খারাপ ছিল, হয়তোবা তুই এই জন্যই এতক্ষণ ঘুমিয়েছিলি। তোকে আমি 2বার ডেকেছি খাওয়ার জন্য, তবুও তোর কোনো পাত্তা ছিল না। জানিস আঙ্কেল কতবার কল দিয়েছে তোকে? তুই নিজে ফোনটা পর্যন্ত সুইচ অফ করে রেখেছিস। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, ওকে হবে? হুম। এখন ওঠ, আমি মেয়েটাকে কল দিয়েছি, সন্ধ্যার পরে হোটেল এরিনায় 10 তলায় স্পেশাল রুমে আসতেছে। দুপুরে বুকিং নিয়ে নিয়েছি তোর নামে, কোনো টেনশন নেই। ম্যানেজার সবকিছু ঠিকঠাক করে দিবে। এই না হলে আমার বন্ধু। হুম। সন্ধ্যা 6টায় গাড়ি করে এরিনা হোটেলের উদ্দেশ্যে রওনা দিল আবির। হোটেলের ম্যানেজারের সাথে কথা বলে চাবি নিয়ে রুমে ঢুকলো। রুমে ঢুকে দেখে লাইট বন্ধ করা। লাইট জ্বালিয়ে বিছানার দিকে তাকায়। লাল শাড়ি পরে বসে আছে সেই মেয়েটি। আবির ঠোঁটের কোণে মুচকি হাসি এনে মেয়েটির কাছে গেল। ওভাবে মুখ লুকিয়ে আছো কেন? আর তুমি শাড়ি পরেছো কেন? বিছানায় বসে থাকা মেয়েটির মুখ ঘোরাতে আবির চমকে গেল। এ কি তুমি? অনেকক্ষণ অবলক দৃষ্টিতে বিছানার দিকে তাকিয়ে রইল আবির। মাথা বেয়ে তত্তর করে ঘাম পড়ছে। পকেট থেকে রুমাল দিয়ে মুছে নিল। গলাটা ধরে আসছে। কথা বলার জন্য মুখ খুলবে তখনই কাশি শুরু হয়েছে। ঢোকর গিলে সামনে তাকাতে চমকে উঠল আবির। বড় চোখ করে তাকিয়ে থাকলো সামনের দিকে। মুখটা ভেঙচি কেটে ধীর গলায় পড়ল, ভয় পেয়েছেন নাকি আমাকে দেখে? আমি কোনো ভূত নই, আমি করতে গেলে আবিদা। আবির বলল। আবিরের মুখে নিজের নামটা শুনে নিজের কানকে বিশ্বাস করতে পারল না আবির।
তোতলাতে তোতলাতে বলল, আমার নামটা আপনার মনে আছে? এই মেয়ে, এতটা ভনিতা করার কোনো প্রয়োজন নেই। তুমি এখানে কি চাও? তোমার জায়গায় তো হিয়ার থাকার কথা ছিল। তাইলে কি হৃদয় আমার সাথে? না না, হৃদয় আপনার সাথে কোনো প্রতারণা করিনি। আমি হিয়া। আসলে আপনাকে আমার রিয়েল নাম মানে বাপ মায়ের দেওয়া নামটা বলেছি, কিন্তু অন্য সবাইকে হিয়া নামই বলি। হিয়া আমার ছদ্মনাম। আবির মেজাজ এখন পুরোপুরি গরম হচ্ছে। নাক কান গরম হয়ে ধোয়া বের হওয়ার উপক্রম তৈরি হয়েছে। আদিবা আবিরের গায়ে স্পর্শ করতে আবির হাতটা চিটানি মেরে দূরে সরালো। কপাল কুচকে একসাথে করে হৃদয়ের নাম্বারে কল দিল। রিং বাজছে তো বেজে চলেছে, কিন্তু হৃদয় রিসিভ করছে না। কয়েকবার বাজে পর হৃদয় কলটা রিসিভ করলো। দোস্ত, কি খবর? তুই কল দিয়েছিস যে, হিয়াকে পাসনি নাকি? হৃদয়, তুই এটা কি এনেছিস? এটাকে তো আগেই পেয়েছি। তুই না বললি একদম নতুন জিনিস, এই রাস্তায় এখনো আসেনি, কিন্তু এর সাথেই তো সেদিন রাত কাটালাম। এত বড় ধোঁকা, তাও আবার আমার সাথে। রিল্যাক্স দোস্ত, জাস্ট রিল্যাক্স। কিসের রিল্যাক্স হৃদয়? তোকে কি বলেছিলাম যত টাকা লাগে দিব, তবু নতুন কালেকশন দরকার। কিন্তু তুই তো একদম রিজেক্ট কারোর জিনিস নিয়ে আসলি। শোন, আমি এখন বের হয়ে যাচ্ছি, আমার জন্য নতুন একটা খুঁজে বের কর। আবির, এতটা মাথা গরম করলে হয়? প্লিজ দোস্ত, মাথা ঠান্ডা কর। আসলে মেয়েটাকে আমি এখনো দেখিনি। সুমনের কাছে ওর প্রশংসা শুনেছি। এখন মেয়েটা ভার্জিন কি নন ভার্জিন সেটা তো আর আমরা বুঝবো না। এখন যেভাবেই হোক আজকের রাতটা কাটিয়ে সকাল হলেই কেটে পড়িস। অনেক টাকা ব্যয় হয়ে গেছে, একটু বোঝার চেষ্টা কর। টাকাটা তো উসুল কর। ঠিক আছে, রাখছি, সকালে দেখা হবে। ফোনটা রেখে মুখটা ঘুরিয়ে আদিবার দিকে তাকালো। আদিবা মুচকি হাসলো। আবির ফোনটা টেবিলের ওপর রেখে পিছনে গিয়ে বসলো। আদিবা আবিরের পিছনে বসলো। তখনই আদিবার ফোনটা বাজলো। স্ক্রিনের দিকে তাকিয়ে দেখলো বড় করে বাবা লেখা। আবির আর চোখে দেখলো কার নাম্বার দিয়ে কল এসেছে। আদিবা ফোনটা নিয়ে বসা ছেড়ে উঠে আবির দিকে তাকিয়ে বলল, বাবা কল দিয়েছে। কোনো কথা বলবেন না প্লিজ। আদিবার কথা শুনে অবাক হয় আবির। মোবাইলটা নিয়ে জানালার এক কোণে গিয়ে পর্দার আড়ালে দাঁড়ালো আদিবা। আসসালামু আলাইকুম বাবা, কেমন আছেন? কি রে আদিবা, তুই কোথায়? সকালেও কল দিয়েছি কিন্তু রিসিভ করিসনি কেন? কোনো সমস্যা হয়েছে কি? তোর মায়ের শরীরটা বড্ড খারাপ। ডাক্তার বলেছে 1 সপ্তাহের ভিতরে অপারেশন করাতে হবে। এখন তুই কি টাকা জোগাড় করতে পেরেছিস? মানে বাবা, তুমি কোনো চিন্তা করিও না, আমি যেইভাবেই হোক টাকা ম্যানেজ করে নিব। বসের কাছে টাকা লোন চেয়েছি, তিনি বলেছে আদিবা তুমি কোনো চিন্তা করবে না, টাকাটা তুমি পরশু দিনের ভেতরে পেয়ে যাবে। মা কেমন আছে? বেশি ভালো না, ডাক্তার তো সময় নিতে চাচ্ছে না। জানি না কি যে হবে, কিন্তু মা তুই যত তাড়াতাড়ি পারিস টাকাটা জোগাড় করে নে। আচ্ছা বাবা, রাখছি, মায়ের যত্ন নিও। ফোনটা রেখে দু চোখে ভরে পানি পড়তে লাগলো। মুখটা হাহাকার করছে মায়ের জন্য। মায়ের চিকিৎসার জন্যই আজ আদিবা এই কাজ করতে এসেছে। পিছন থেকে কারোর হাতে স্পর্শে মুখটা ঘুরিয়ে তাকিয়ে দেখলো আবির দাঁড়িয়ে আছে। আদিবার চোখে পানি নিজের হাতে মুছে হেসে হেসে বলল, আদিবা, কি হয়েছে তোমার মায়ের? কিসের টাকার কথা বলেছো যে তোমার স্যার দিবে? আবিরের এমন প্রশ্নে আদিবা নিজেকে সামলাতে না পেরে জড়িয়ে ধরলো। খুব জোরে জোরে কাঁদলো। আদিবার এভাবে কান্না দেখে আবির অনেকটা বিষণ্ণ হয়ে গেল। মনটা হঠাৎ করে নরম হয়ে গেল। জীবনে এই প্রথম কোনো মেয়ের কান্না দেখে আবিরের কষ্ট লাগছে। আদিবার মাথায় হাত বুলিয়ে বলল, কি হলো বলো, কি হয়েছে তোমার? আদিবা ধীরে ধীরে মুখ খুলল। মায়ের হার্টে সমস্যা ধরা পড়েছে। ডাক্তার বলেছে যত তাড়াতাড়ি সম্ভব হার্টের অপারেশন করে রিং বসাতে হবে, যা বাংলাদেশে সম্ভব নয়। তাকে ইন্ডিয়া নিয়ে যেতে হবে। বাবা প্রাইমারি স্কুলের হেডমাস্টার ছিল, রিটায়ার্ড করেছে 5 বছর আগে। কিন্তু ভাগ্য এতটাই খারাপ যে পেনশনের টাকাটা হাতে পাওয়ার পরে রোড অ্যাক্সিডেন্টে বাবার একটা পা অপারেশন করে ফেলে দেওয়া হয়েছে। বাবা এখন কোনো কাজ করতে পারে না। একটা ভাই ছিল আমার। বাবার অ্যাক্সিডেন্টের 1 বছর পরে পাশের বাড়ির চেয়ারম্যানের মেয়ের সাথে রিলেশন করার জন্য তারা রাতের আধারে ঘর থেকে বের করে পিটিয়ে হত্যা করে। ভাইয়ের মৃত্যুর পরে বাবা মানসিকভাবে আরো ভেঙে পড়ে, আর মা তো সেদিন থেকে স্মৃতিশক্তি হারিয়ে যায়। ডাক্তার বলেছে বড় ধরনের আঘাত খাওয়ার কারণে তিনি স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। আবার যদি আঘাত পায় হয়তোবা সে সবাইকে চিনতে পারবেন। কিন্তু কয়েক মাস হলো মায়ের হার্টের সমস্যা দেখা দিয়েছে, যার কারণে তার অপারেশনে অনেক টাকা প্রয়োজন। আজ টাকার কারণে আমি এই রাস্তায় এসেছি, কিন্তু টাকা এখনো জোগাড় করতে পারিনি। কত টাকা লাগবে? 7 লাখ তো লাগবেই। অপারেশনের
4.5 লাখ লাগবে, এছাড়া ওষুধ খরচ, সিট ভাড়া নিয়ে বাকি টাকায় হবে কিনা সেটাও সন্দেহ। টাকাটা যদি আমি দেই? আপনি দিবেন, কিন্তু কেন? আমার ইচ্ছা। একটু আগেই তো বললে না অফিসের বসের কাছে চেয়েছিলে, ধরে নাও আমি তোমার বস। আপনি টাকা কেন দিবেন? মনে করো টাকাটা দিয়ে তোমাকে কিনে নিলাম। তুমি আমি ছাড়া কারো কাছে যেতে পারবে না, আমার সাথে থাকবে, আমার সব কথা শুনবে। বলো শর্তে রাজি কিনা? অনেকক্ষণ ভাবার পর আদিবা বলল, আমি রাজি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমার মাকে নিয়ে যাওয়ার মতো কেউ নেই। আপনি যদি নিজ দায়িত্বে নিয়ে ট্রিটমেন্ট করাতেন তাহলে আমার উপকার হতো। আর একটা কথা বলার ছিল, কি? বাবাকে বলবেন আপনি আমাকে বিয়ে করেছেন, আমি আপনার বউ। এছাড়া বাবা কখনো আমার টাকা নিবে না, কারণ বস কখনো এতগুলো টাকা এমনি এমনি দেয় না, এটা সবাই জানে। কোনো কিছুর বিনিময়ে কোনো কিছু দেয়। হুম। আপনি কি রাজি? হ্যাঁ রাজি। তুমি আমার জন্য 1 কাপ কফি বানিয়ে আনবে প্লিজ? কফি? আর এখানে? হ্যাঁ, হৃদয় বলে দিয়েছে রান্নাঘরে কফি বানানোর সব উপকরণ রয়েছে, তাই তুমি যাও আর কফি বানিয়ে আনো। হুম। বানাতে পারো তো? হ্যাঁ। আদিবা হাঁটছে আর স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে। মনের ভিতর অনেকটা হাসি ফুটে উঠেছে, কষ্টগুলো যেন হাসির রূপে ফুটে উঠেছে। রান্নাঘরে গিয়ে আদিবা কফি বানিয়ে মগ হাতে করে রুমের সামনে দাঁড়িয়ে আর চোখে আবিরকে দেখছে। আবির মাথাটা নিচু করে চোখ বন্ধ করে রেখেছে। আদিবা পা বাড়াতে গিয়ে আবার থমকে গেল। অনেকক্ষণ জল্পনা কল্পনা করে মগ হাতে নিয়ে রুমে ঢুকলো। আদিবাকে কফি হাতে দেখে বাঁকা হাসি দিয়ে আবির বলল, কফি বানানো শেষ? জি। কই দেখি তো, এদিকে দাও তো। আদিবা ভয়ে ভয়ে এগিয়ে দিল কফির মগটা। আবির মগটা হাতে নিয়ে রীতিমতো অবাক হয়ে যায়। কফির কালারটা তো দারুণ হয়েছে, খেতেও নিশ্চয়ই ভালো লাগবে। নিজের প্রতি অঢেল বিশ্বাসের উপরে ভিত্তি করে কফির মগে চুমুক দিল। চুমুক দিতেই থ মেরে থমকে গেল। চোখ দুটো তার ভাষা হারিয়ে ফেলেছে। মনে হচ্ছে কফি শেপের কোনো বিশাল রেস্টুরেন্টে বসে কফির স্বাদ নিচ্ছে। দ্বিতীয় চুমুক দিতেই আবির বসা ছেড়ে উঠে দাঁড়ালো। অবাক দৃষ্টিতে আবিরের দিকে তাকাচ্ছে আদিবা। নিজের মনের মাঝে সংকোচ অনুভব করছে, কেন জানি লজ্জা লাগছে কফিটা বানিয়েছে বলে। খাওয়ার অযোগ্য হয়েছে বলে আবির বসা ছেড়ে উঠে দাঁড়িয়েছে। জিজ্ঞেস করার মতো সাহসটুকু সে সঞ্চারণ করতে না পেরে চুপচাপ অপরাধীর মতো মাথা নিচু করে ফুলোর বরাবর তাকিয়ে থাকলো। মনে মনে কান ধরে তওবা কাটছে, আর কখনো আগ বেরিয়ে বলবে না আমি এটা পারি। ঢের শিক্ষা হয়েছে তার। ভয়কে জয় করে সাহস করে চোখ বন্ধ করে আবিরকে জিজ্ঞেস করলো, আসলে আমি প্রথমেই সরি বলছি এত বাজে স্বাদের কফি বানিয়ে আপনাকে খাওয়ানোর জন্য। প্লিজ ভুল বুঝবেন না। এখন তো অনেক রাত হয়েছে, হোটেলে সবাই বেঘোর ঘুমাচ্ছে, তাই আজ কফির নেশাটা বাদ দিন। কালকে সকালে 1 কাপ খেয়ে নেবেন যাওয়ার আগে। চোখ বড় বড় করে ভুরু কপাল একত্রে করে আবার আদিবার দিকে তাকালো। আদিবা তো ভয় পেয়ে গেল, কিছু বলার জন্য মুখ খুলবে তখনই আবির বলতে লাগলো, আদিবা তুমি এত ভালো কফি বানাতে পারবে সেটা আমি কল্পনাও করতে পারিনি। মনে করেছি হয়তোবা মোটামুটি হবে, কিন্তু তুমি তো একদম স্পেশাল কফি বানিয়ে এনেছো। আচ্ছা, কতদিন যাবত তুমি কফি বানাও? মানে আজই প্রথম। আবির বাঁকা হাসি দিল। সত্যি? হুম। তুমি তো এই পথে না আসলেও চলতে। তুমি একটা রেস্টুরেন্ট দিয়ে বসে তাতেই দেখতে দিন ভালো চলতো। আসলে তোমরা কষ্ট করবা কেন? বসে বসে যদি টাকা ইনকাম করতে পারো তাইলে ক্ষতি কি? আবিরের কথার পাল্টা জবাবে আদিবা বলল, যদি আমি এই পথে আমার প্রয়োজনে ছাড়া না আসতাম, তাইলে আপনি আজ এই মুহূর্তে আমাকে কোথায় পেতেন? আপনার মনের চাহিদা কিভাবে পূরণ করতেন? শোনেন, আপনাদের মতো সাহেবরা আছে বলেই কিন্তু আমাদের মতো পতিতারা আছে। কেউ কেউ বউয়ের কাছে খুশি না, তাই আমাদের কাছে আসে। কিছু বললেই বলে বউ বুড়ি হয়ে গেছে, এখন আর আগের মতো পারে না, তাই নিজের চাহিদা মেটাতে পতিতার কাছে এসেছে। ভাইরে ভাই, তাদের উদ্দেশ্যে বলছি, বউরা যদি না পারে তাতে কি হয়েছে? সারা জীবন তো মেয়েটা তোদের সুখ পূরণ করেছে। এখন না হয় মোটা হয়েছে বাচ্চা কয়েকটা জন্ম দিতে গিয়ে, বাচ্চাটা তো আর মেয়েটার একার না। কিছু বললে তো বলিস তুমি মোটা কেন, আগে তো এমন ছিলে না। আগে তোমার সৌন্দর্য দেখেই প্রেমে পড়েছিলাম, কিন্তু দিন দিন সেই সৌন্দর্য ভাটা পড়ে গেছে। তখন মেয়েটির চিৎকার করে বলতে ইচ্ছে করে, সিজারের সময় মেরুদণ্ডের যে ইঞ্জেকশন দেয় সেটার কারণে মেয়েরা না চাইতেও ফুলতে থাকে। এতে তো মেয়েটির দোষ নেই, বিধাতার লিখন এটা, ইচ্ছে করলেই কেউ খণ্ডাতে পারে না। আদিবার কথাগুলো মন ছুঁয়ে গেছে আবিরের। আদিবা প্লিজ এমন করে বলো না, সব পুরুষ এক না। আমি তো সবকিছু জানি, তাই তোমার আঙুল তুলে আমাকে দেখানো লাগবে না। সত্যি জানেন? হুম।
তাইলে এই পথে কেন এসেছেন? আদিবার কথা শুনে চোখ পানিতে ছলছল করছে। চোখ দুটো বুঝতেই পানি টপ টপ করে পড়ছে। আদিবা বুঝতে পারলো আবির কষ্ট পাচ্ছে। আবিরকে কি বলে সান্ত্বনা দিবে বুঝতে পারছে না। আবির তার নিজেকে সামলাতে না পেরে জোরে জোরে কাঁদতে লাগলো। আদিবা আবিরের কাঁধে হাত রাখতেই সে আদিবাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। প্লিজ থেমে যান, এভাবে কাঁদবেন না। জানো আদিবা, ছোটবেলায় বাবা বিজনেস নিয়ে থাকতো আর মা সারাদিন পার্টি নিয়ে। ছেলেকে দেখাশোনা করার মতো তাদের কাছে সময় ছিল না। আমার তাদের প্রয়োজন ছিল, কিন্তু তাদের আমাকে প্রয়োজন ছিল না। সবসময় টাকা নিয়ে পড়ে থাকতো। আমিও আর কিছু বলতাম না। ধীরে ধীরে বন্ধু বান্ধবকে আপন করে নিয়েছি। আস্তে আস্তে সিগারেট খাওয়া শুরু করি, তারপর নেশা পড়ে নারী। নারীদের নেশাটা এত বেশি আমাকে আঁকড়ে ধরেছে, যা থেকে বেরিয়ে আসা আমার পক্ষে সম্ভব হয়নি। আদিবা বুঝতে পারলো আবিরের খারাপ হওয়ার পিছনে তার বাবা মা দায়ী। আদিবা এবার হেসে বলল, আমারও একই অবস্থা জানেন। নিত্য নতুন পুরুষদের কাছে যেতে আমার ভালো লাগে। নতুন নতুন পুরুষ, ভাবলেও মনটা খুশিতে ভরে যায়। আবিরের এমন কথাই আবিরের মাথায় রক্ত গরম হয়ে যায়। অগ্নি দৃষ্টিতে আদিবার দিকে তাকিয়ে ঠাস করে দুগালে দুটো থাপ্পড় বসিয়ে দিয়ে বলল, তোকে মাত্র কি বলেছিলাম ভুলে গেছিস? রক্ত গরম হয়ে গেছে আমার। আবির থাপ্পড় খেয়ে আদিবা দেওয়ালের সাথে পড়লে সাথে সাথে সেন্সলেস হয়ে পড়লো। আবির তড়িঘড়ি করে আদিবাকে ধরলো। মাথাটা ফেটে রক্ত বের হয়েছে। আবির তো ভয় শেষ। তাড়াতাড়ি কোলে তুলে বিছানায় শুয়ে দিয়ে ভয় আটকে উঠলো। কি করবে বুঝতে পারছে না। মোবাইলটা হাতে নিয়ে হৃদয়ের নাম্বারে কল দিল। হৃদয় কলটা রিসিভ করে হ্যালো বলে আবির সব খুলে বলল, আরে আবির, তুই এখন এখানে বসে আছিস কেন? তাড়াতাড়ি বেরিয়ে যা। পুলিশ আসলে একদম বৃন্দাবনে পাঠিয়ে দিবে মার্ডার কেসের আসামি করে। মেয়েটি কি বেঁচে আছে নাকি মরে গেছে কিছু জানিস? মরেনি, এখনো বেঁচে আছে। তাহলে পালা ওখান থেকে, সকালে বাসায় আসিস। বলে কলটা কেটে দিল হৃদয়। আবি তো পরে চিন্তায় পড়ে গেল। কি করবে? আদিবার কাছে থাকবে নাকি হৃদয়ের কথা মতো পালাবে? আবির আদিবাকে রেখে বিছানে দিয়ে নেমে দরজার দিকে মুখ ঘোরালো। বিছানে দিয়ে নামার জন্য ডান পা বাড়িয়ে আবার আদিবার মুখটার দিকে তাকালো। আদিবার মুখটা বড্ড মায়াবী। খুব ইচ্ছে করছে আদিবার পাশে থাকতে, কিন্তু পরিস্থিতি তো স্বাভাবিকভাবে নেই। দীর্ঘশ্বাস নিয়ে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ালো। দরজার পাশে গিয়ে খানিকক্ষণ ফ্যালফ্যাল করে তাকিয়ে থেকে নিজের বিবেকের কাছে প্রশ্ন করলো। যতবারই প্রশ্ন করলো, বিবেক তাকে এটাই বলে সান্ত্বনা দিল যে এই মুহূর্তে আদিবাকে ছেড়ে যাওয়াটা তার বোকামি ছাড়া। তাছাড়া মেয়েটা তো একদিন হলো তার কামনা পূরণ করেছে। ভয় বুকটা আটকে উঠলো। যদি হৃদয়ের কথা সত্যি হয় যে আদিবা মরে গেছে, তাহলে তো শ্বশুরবাড়ি যেতে হবে। কি করবে ভেবে অস্থির আবি। মাথা পেয়ে ঘাম তত্তর করে পড়ছে। মুখটা ধক ধক করে উঠছে। অনেকক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থেকে না পালিয়ে যাওয়াটা কাপুরুষের লক্ষণ, যেটা আমার দ্বারা সম্ভব না। যাওয়ার হবে, সে আদিবাকে যেভাবে হোক ম্যানেজ করে নিবে। উল্টো দিক ফিরে বিছানায় কাছে গেল। আদিবার এখনো জ্ঞান ফিরে আসেনি। পাশে বসে হাত ধরলো, নাকের কাছে কান পেতে শুনলো শ্বাস নিচ্ছে কিনা। না, বেঁচে আছে। শ্বাস প্রশ্বাস চলছে। যাক, পুলিশের ভয়টা মাথা থেকে বেরিয়ে যায় এবার। অনেক সাহস পায় আবির। গঙ্গানে আওয়াজ আসছিল আবিরের কানে কাছে। বুঝতে পারছি না কোত্থেকে আসছে। হঠাৎ তার চোখ পুলো পাশে ঘুমন্ত আদিবার দিকে। আদিবা ঘুমের ঘরে গঙ্গাচ্ছে। আবির ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 4:45 বাজে। একটু পরে ফজরের আজানের সমুদ্রধ্বনি ভেসে আসবে। কথাটা ভাবার সঙ্গে সঙ্গে আজান দিয়ে দিল। আবির চোখে ঘুমের লাইট চলে এসেছে। বিছানায় ক্লান্ত শরীরটা একটু শান্তিতে ঘুমোতে চায়। চোখ বন্ধ করে আবিরও লাফিয়ে উঠল। আদিবাকে এভাবে রেখে ঘুমানোটা ঠিক হবে না। আদিবার জ্ঞান আসার অপেক্ষার প্রহর গুনতে থাকে আবির। সকাল 8টায় আবির বিছানার পাশে আদর্শ অবস্থায় ঘুমিয়ে বিভোর। হঠাৎ ফোনের ভাইব্রেটের আওয়াজে চোখ মেলে তাকালো। এতটাই ঘুম ছিল যে চোখ মেলে তাকানোর ক্ষমতা ছিল না। মোবাইলের দিকে তাকিয়ে আবারও চোখ বন্ধ করে ফেলল আবির। একটু পরে আবারও ফোনের ভাইব্রেট বাজলে এবার চোখ খুলে তাকিয়ে এক হাত দিয়ে ফোনটা ধরলো। হ্যালো। হ্যালো আবির, কোথায় তুই? আমি তো তোর খোঁজ করছিলাম। কোথায় এখন? কথাগুলো ভালো করে না বুঝে বলল। হ্যালো, আমার ভীষণ ঘুম পেয়েছে, ঘুমাতে হবে। কথাটা শুনে মাথা গরম হয়ে গেল হৃদয়ের। ধমকে সুরে বলল, এই শালা হারামজাদা, তুই এখনো ঘুমাচ্ছিস? তোকে আঙ্কেল কি শুধু শুধু বকাঝকা করে? রাতে বললাম তুই হোটেল থেকে পালা, কিন্তু পালালে না। এখন কি করবি? সকাল তো হয়ে গেছে। হৃদয়ের প্যানপানিতে আবিরের কান সজাগ হয়ে গেল। ঘুমের মধ্যে লাফিয়ে উঠল আবির। ফোনটা হাত থেকে ফেলে দিয়ে আদিবার দিকে তাকালো। এখনো আদিবা ঘুমন্ত অবস্থায় পড়ে আছে। আবির হাঁটু ভাঁজ করে বসলো। আদিবার কপালে হাত দিয়ে দেখলো কপাল প্রচন্ড গরম। এরপর বুকের উপর হাত
দিল। হাত সম্পূর্ণ গরম হয়ে গেছে, মনে হচ্ছে পুড়ে যাবে। কি করবে বোঝার আগে দরজায় ঠকঠকানির আওয়াজ বলো। আবিরের মুখটা শুষ্ক হয়ে গেল, গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেল। দ্বিতীয়বার দরজায় ঠকঠকানির শব্দে আদিবাকে রেখে দরজার কাছে গিয়ে দরজাটা খুলে দিল। দরজার কাছে হোটেল ম্যানেজার দাঁড়িয়ে সালাম দিয়ে বলল, স্যার, সকাল থেকে আমরা আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু আপনি কল রিসিভ না করার কারণে সম্ভব হয়নি। রাত তো পেরিয়ে সকাল হয়েছে, এখন আপনি কি রুম ছেড়ে দেবেন? যদি না দিনবেলা 12টার পরে, কিন্তু আরও একদিন ভাড়া পেমেন্ট করতে হবে। আবির ম্যানেজারের কথায় কিছুটা বিরক্ত বোধ করলো, তারপর রাগান্বিত হয়ে গম্ভীর গলায় বলল, আপনি টাকা নিয়ে চিন্তা করবেন না, আপনার যত টাকা বিল হোক না কেন সবগুলো পরিশোধ করব। ম্যানেজার চলে গেল। রুমে ঢুকলো আবির। আদিবার পাশে গিয়ে বসলো কিছুক্ষণ। গায়ে প্রচুর জ্বর, সেটা দেখে বেশি ভয় পাচ্ছে আবির। হাতে মোবাইল ফোন নিয়ে ডাক্তারকে কল করলো। কলটা রিসিভ করে আবির বলল, আঙ্কেল আপনি কোথায় আছেন? বাবা, আমি তো চেম্বারে মাত্র আসলাম, কোনো কাজ আছে কি? জি আঙ্কেল, আমার একটা এমার্জেন্সি পেশেন্ট ছিল, যদি সময় দিতেন তাইলে ভালো হতো। তুমি ঘন্টাখানেক পরে আসো, আমি তখন ফ্রি থাকবো। আচ্ছা, আমি সময়ের আগেই আসবো। কলটা রেখে জানালার পাশে দাঁড়িয়ে সিগারেটে মুখে তুলে লাইটার জ্বালিয়ে ধোয়া ওড়ালো আকাশে পানে। জীবনে এই প্রথম কষ্ট পাচ্ছে কোনো মেয়ের জন্য। বাবা আমাকেও হয়তোবা এতটা ভালোবাসেনি কখনো, অথচ আজ কোনো মেয়ের জন্য এমনটা হচ্ছে ভাবতে অবাক হচ্ছে আবির। সিগারেট খেতে খেতে এসব ভাবছে আবির। একের পর এক সিগারেট শেষ করে ফ্লোরে ফেলছে ফিল্টারগুলো। সিগারেটের ধোয়ে পুরো রুম অন্ধকারে ছেয়ে গেছে। আচমকায় বমির শব্দে পিছনে ফিরে তাকায় আবির। ওয়াশরুমে দরজার সামনে দাঁড়িয়ে ওয়াক ওয়াক করে বমি করছে আদিবা। আবির সিগারেটে ফেলে দিয়ে দৌড়ে আদিবার কাছে গেল। পিঠে মালিশ করছে আবির। আদিবা কি হয়েছে, বমি করছো কেন? খিদে পেয়েছে নাকি? আদিবা কোনো উত্তর দিচ্ছে না, অঢেল বমি করে যাচ্ছে। বমি করতে করতে গলার ভিতর থেকে রক্ত বেরিয়ে আসছে। আবিরের বুক ধুক করে উঠল। পানি পানি বলে খুব ধীর গলায় বলল আদিবা। আবির বসেছে, উঠে জগ থেকে পানি ঢাললো মগে। আদিবার সামনে ধরে পানিটা ঢকঢক করে খেয়ে নিল। চোখ মুখ লাল হয়ে আছে। আবির আবারও জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার? হঠাৎ করে বমি করছো কেন? আদিবা কোনো উত্তর দিচ্ছে না, শুধু পেট চেপে ধরে রেখেছে। কষ্টে কলিজা ছিঁড়ে বেরিয়ে আসার উপক্রম হয়েছে। আবি এবার 1 মিনিটও সময় নিল না, আদিবাকে কোলে তুলে নিল। হোটেল থেকে বেরিয়ে গেটের সামনে দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছে। মিনিট 10 এভাবেই দাঁড়িয়ে আছে আদিবাকে কোলে নিয়ে, কিন্তু গাড়ির দেখা পেল না। সামনে একটা রিক্সা দাঁড়িয়ে আছে, সেটা দেখতে পেয়ে ডাক দিল। ডাক্তারের চেম্বারের কাছে দাঁড়িয়ে আছে ডাক্তার আঙ্কেলের জন্য। তিনি বুঝতে পেরে আবিকে ডাক দিল। আবিকে নিয়ে রুমে ঢুকতে ডাক্তার পেশেন্টের অবস্থা দেখে এবং শুনে কয়েকটা টেস্ট করাতে দিল। আবির আদিবাকে নিয়ে টেস্ট করিয়ে রিপোর্টের জন্য ওয়েট করছে। 2 ঘন্টা পরে রিপোর্ট ডাক্তারের হাতে গেলে ডাক্তার আবিকে একা ডাকলো। ডাক্তারের কথা শুনে আবি তো পুরোপুরি শকড হয়ে গেল। কি বলবে বুঝতে পারছে না। ডাক্তারকে বলছে, আঙ্কেল আপনি কি সত্যি বলছেন নাকি মিথ্যা? আদৌ কি এটা সম্ভব? আমার তো বিশ্বাস হচ্ছে না। আবিরের কথা শুনে ডাক্তার আঙ্কেল রীতিমতো অবাক হয়ে যায়। মাথাটা হাত দিয়ে নেড়েচেড়ে বলল, এনি প্রবলেম আবির? নো আঙ্কেল নো। তাহলে এমন প্রশ্ন করছো যে? মানে আসলে আমি বলতে চেয়েছিলাম। কথাটা শেষ করার আগে ডাক্তার আঙ্কেল বলল, মাই সান, এইসব বিষয়ে একটু চিন্তা করতে নেই, কারণ মেয়েদের তো এমনটা হওয়ারই কথা। আঙ্কেল বলে মুখ খুলতে নিলে সে আবিরের হাতে রিপোর্টের কাগজটা ধরিয়ে দিয়ে, এবার তুই নিজেই দেখে নে বাবা, আমি যা বলেছি তার সাথে মিল আছে কিনা। রিপোর্টের কাগজটা হাতে নিতে কেমন যেন লাগছে। চোখ দুটো উপর নিচ করে আবার মনোযোগ সহকারে রিপোর্টের দিকে খেয়াল করলো আবির। বেশ ভালোভাবে চেক করেছে রিপোর্টটা। রিপোর্টে দেখার পরে সব ক্লিয়ার বুঝতে পারল আবির। দীর্ঘশ্বাস নিয়ে রিপোর্টটা টেবিলের উপর রাখলো। তারপর টেবিলের উপর রাখা মগের পানিটা খেয়ে নিল আবির। খেতে খেতে মস্তকে বিষম খেলো আবিরের। ডাক্তার তাই দেখে হাসছে। নিশ্চয়ই তোর বাচ্চা তোকে স্মরণ করেছে বলে আবারও উচ্চস্বরে হাসতে লাগলো। আবির নিশ্চুপ হয়ে গেল। এমন পরিস্থিতিতে পড়েছে যেখান থেকে বেরিয়ে আসা সম্ভব না। আবির এবার মুখ খুললো। আঙ্কেল একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ বল। আদিবা কত মাসের প্রেগনেন্ট? এই 2 মাসের মতো। 2 মাস? শোন, কি নাম বললি জানো? আবিদা না আরিবা? না আঙ্কেল আদিবা। রাইট, আদিবা। ওর শরীর বড্ড উইক, খাওয়া দাওয়া তো মনে হয় ঠিক মতো করে না, তাই তোর দায়িত্ব হলো আদিবাকে খাওয়ানো। শরীরে রক্ত শূন্যতা হলে তো কোনো লাভ নেই, যতই খাওয়াবি কাজ হবে না। রক্ত শূন্যতা একটা রোগ, আমাদের শেষে এটা এখন কমন একটা রোগে পরিণত হয়েছে। হুম। মাই সান,
তুই আদিবার কাছে ফাঁসের রুমে ওয়েট কর, বিশ্রাম নে, আমি তৎক্ষণে বাকি রোগীদের দেখছি। হুম। আঙ্কেল চলে গেল। আদিবা বসে তাকিয়ে থাকলো। আবির স্তব্ধ পেয়ে আদিবার কাছে গেল। আদিবার চোখ দিয়ে পানি পড়ছে। আবির অনেকটা সময় একইভাবে দাঁড়িয়ে আছে। আদিবার কান্নার সময় গড়ানোর সাথে সাথে আরো তীব্র থেকে তীব্রতর হচ্ছে। আদিবা এতক্ষণ মুখ বুজে শুয়ে থাকলো। ডাক্তার চলে যাওয়ার মিনিট 10 পরে উচ্চস্বরে ফুপিয়ে কাঁদতে লাগলো। আবি তো আদিবার রিপোর্টের দিকে তাকিয়ে আছে, যেন চোখের পলক কিছুতেই পড়ছে না। ধ্যান কাটার পর আদিবার কান্নার আওয়াজ কানে আসতে মুখটা ঘুরিয়ে আদিবার দিকে তাকিয়ে চোখের কানে পানি চলে এসেছে। আবির চোখে পানি, যেটা আদিবার চোখে এখনো পড়েনি। পড়বেই বা কিভাবে? আদিবা নিজেই কেঁদে কেঁদে অস্থির। আবির বসা ছেড়ে তড়িঘড়ি করে আদিবার কাছে গেল, যেহেতু ডাক্তার বলে দিয়েছে যেভাবে হোক আদিবাকে সুস্থ রাখতে হবে, কারণ সে প্রেগনেন্ট। প্রেগনেন্সির সময়ে কতটা সতর্ক থাকতে হয় সেটা আবির ভালো করে জানে। ছোট চাচি যখন প্রেগনেন্ট ছিল তখন তার চাচা কতটা কেয়ার করেছে সেটা আবির খুব কাছ থেকে উপলব্ধি করেছে। হঠাৎ বুকটা ধুপ করে উঠল। হৃদয়ের কথাটা আচমকায় মনের মাঝে দোলা দিয়ে উঠল। আবির খুব সিগারেটের টান উঠেছে। যেমন প্রকৃতিটাকে মানুষ যেখানে খুশি সেখানে চলে যায়। আবির আদিবার গায়ে হাত রাখতে আদিবা আরো জোরে জোরে কাঁদতে লাগলো। আবির এবার ধমকের সুরে বলল, এত বড় মেয়ে হয়ে বাচ্চাদের মতো এভাবে কাঁদে? আদিবা কেঁদে যাচ্ছে। একবার আবির দিকে তাকিয়ে আবার কাঁদতে লাগলো। এবার আবির রাগে সুরে জোরে ধমক দিয়ে বলল, আবার যদি একটু কাঁদো তাইলে তোমার খবর আছে। আবিরের কথা শুনে আদিবা চুপ হয়ে গেল। তারপর মাথাটা নিচু করে বলল, আমাকে ক্ষমা করে দিন, আমি আপনাকে সত্যিটা গোপন করেছি। মানে কি বলছো তুমি? আমার লাইফে একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে যেটা আপনার কাছে বলিনি। ইচ্ছে ছিল না বলার, তবুও বলা লাগছে, কারণ আজ আমি প্রেগনেন্ট। হ্যাঁ তো, হাজার হাজার ছেলের সাথে শুয়ে এসেছো, তাই প্রেগনেন্ট হওয়াটা অস্বাভাবিক কিছু না। তোমাদের মতো প্রস্টিটিউটরা এমন করে কখনো কাঁদে না। বাচ্চা কনসিভ হয়েছে তো ভালো কথা, কালকে সকালে গিয়ে অ্যাবর্শন করিয়ে নিলেই তো সবকিছু সমাধান হয়ে যাবে। অথচ কিন্তু তুমি যেভাবে রিয়্যাক্ট করছো তাতে তো মনে হয় তুমি ভুলবশত প্রেগনেন্ট হয়েছো, আর এতে তোমার কোনো দোষ নেই। শোনা আদিবা, অনেক ন্যাকা কান্না হয়েছে, এবার চোখ মুখে তাড়াতাড়ি ওঠো, বাসায় যাব। আমি কোনো ন্যাকা কান্না করছি না, যা বলছি সত্যি বলছি। আমি রবির কাছ থেকে পালিয়ে এসেছি। রবি যদি আমাকে পায় তাইলে জানে শেষ করে দিবে। রবির মতো মানুষ আমার কপালে জুটেছে বলেই আজ আমি প্রস্টিটিউট। জানেন, আমার জীবনটা খুব সুন্দর ছিল। হঠাৎ কাল বৈশাখী ঝড়ে সব কিছু তছনছ হয়ে গেছে। বাবা মাকে খুব মিস করছি। তারা অনেকবার সত্যিটা জানতে চেষ্টা করেছেন, কিন্তু আমি কখনো বলিনি। কিভাবে সত্যি কথাগুলো বলতাম বলেন তো? যার স্বামী বিয়ে করে বউকে দিয়ে দেহ ব্যবসা করিয়ে টাকা ইনকাম করার সহজ রাস্তা জানে, তার সাথে কি কোনো মেয়ে থাকতে পারে? আমি তার কথায় রাজি হইনি দেখে আমাকে পুড়িয়ে মারতে চেয়েছিল রাতের আধারে। ভাগ্যিস টের পেয়েছিলাম, তাই বুঝতে পেরে নিজেকে বাঁচাতে পেরেছিলাম। আমার কষ্ট কেউ বুঝবে না, কিন্তু আমি তো জানি আমি নিজের ইচ্ছায় এই পথে নামিনি। আমার স্বামী, সরি ওকে স্বামী বললে ভুল হবে, ডেঞ্জারাস হাজবেন্ড বলা উচিত। স্বামী যদি স্বামীর মতন না হয় তাইলে একটা স্ত্রীর লাইফটা নষ্ট হয়ে যায়। আমার লাইফটা একটা নরকে পরিণত হয়েছে, আর সেটা একমাত্র আমার স্বামীর জন্য। আমার কথাগুলো বোঝার জন্য কেউ নেই জানেন। আজ আমি প্রেগনেন্ট, কিন্তু বেঁচে থাকতে গেলে তো আমার গর্ভের সন্তানকে আনা যাবে না। সমাজে এই বাচ্চাটাকে মেনে নিবে না। একবার ভেবেছিলাম আত্মহত্যা করব, কিন্তু পরে আবার পিছপা দিয়েছি। সাহস করতে পারিনি আমি আত্মহত্যা করার। আত্মহত্যা করতে গেলে বুকের সাহস লাগে, যেটা আমার ছিল না, তাই ফিরে আসতে হয়েছে মরতে গিয়েও। এখন বুঝতে পারছি, যদি একবারও জানতাম আমি প্রেগনেন্ট তাইলে হয়তো বা সাহস সঞ্চার করে আত্মহত্যার পথ বেছে নিতাম। আবির মনোযোগ সহকারে আদিবার কথাগুলো শুনে যাচ্ছে। একবারের জন্য কোনো প্রশ্ন করেনি। কি বা করবে প্রশ্ন? নিজের ভিতরে নিজের কথাগুলোকে সীমাবদ্ধ রেখে হাসি মাখা মুখে আদিবাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলল, আদিবা, তুমি কোনো চিন্তা করো না, আমি আছি তোমার পাশে। আচ্ছা বলো তো, তোমার মারাত্মক নামটা দেওয়া সেই ডেঞ্জারাস হাজবেন্ড এখন কোথায়? নিশ্চুপ আদিবা। খামন বেবি, বলো না কোথায়? কি করবেন জেনে? আমাকে তার হাতে তুলে দিবেন? না তো। তাহলে তার ঠিকানা জানতে চাচ্ছেন কেন? হাড্ডি গুড়ি গুড়ি করবো বলে। আমি ওই বিষয়ে আর এগোতে চাই না, কারণ কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে আসবে। রবি যদি একবার জানতে পারে আমি এখানে আপনার কাছে আছি, তাহলে কুরুক্ষেত্র হয়ে যাবে। তাই? হুম। তাইলে তুমি জেনে রাখো, আমিও কাউকে ছাড়বো না। তোমার আমার সম্পর্কে কোনো ধারণা নেই, তাই এই কথা বলতে পারলে। আমার পছন্দের জিনিস অন্য কেউ নিয়ে যাবে, সেটা ইম্পসিবল। আবিরের কথা শুনে আদিবা রীতিমতো অবাক হয়ে যায়। আবিরের পছন্দের জিনিস আবার কবে থেকে হলো সে?
তবে মনে মনে এটা ভেবে খুশি লাগলো, এতদিনে কেউ তো তাকে রেসপেক্ট করেছে, হোক সেটা তার শরীরের বিনিময়ে। আদিবা মুখটা নিচু করে তাকিয়ে থাকলো, অনেকটা গম্ভীর গলায় বলল, আপনি কি করতে চান? আমার মাথাটা ঘুরছে। আদিবা, তোমার কি খারাপ লাগছে? হুম। আদিবা, বাসায় যাব চলো। আমি ডাক্তার আঙ্কেলকে কল করে বলে দিচ্ছি। ও, আবির আঙ্কেলকে কল দিচ্ছে। দুবার কল দেওয়ার পর ডাক্তার আঙ্কেল রিসিভ করলো। হ্যাঁ আবির বল। আঙ্কেল, আপনার আসতে কি দেরি হবে? আদিবার শরীরটা তেমন ভালো না, যদি একটু দেখে যাওয়ার জন্য বলে দিতেন তাহলে ভালো হতো। আমার কাছে গুরুতর রোগী এসেছে, আদিবার কাছে যেতে 30-45 মিনিটের মতো লাগবে। তার চেয়ে বরং একটা কাজ কর, তুই ওকে নিয়ে বাসায় চলে যা। আমি রাতে আদিবাকে দেখতে বাসায় যাব। ঠিক আছে আঙ্কেল, আমি চলে যাচ্ছি, আপনি সময় করে যাবেন। আর একটা কথা। কি কথা? মাথা চুলকাতে চুলকাতে বলল, না থাক, পরে বলবো। ডাক্তার আঙ্কেলের সাথে কথা বলে আদিবাকে বলল। জলদি রেডি হও, আমরা বের হব। আবিরের কথায় তেমন একটা সারা না দিয়ে নড়ছে বসলো আদিবা। মাথাটা ঝিমঝিম করছে, অনেকটা বিরক্ত অনুভব করছে আবিরের উপরে। সকালবেলা এখানে নিয়ে এসেছে ঠিকই, কিন্তু কেন জানি স্বস্তি পাচ্ছে না আদিবা। আদিবা ওয়াশরুমে ঢুকে আয়নায় নিজেকে দেখে মুখটা কালো করে চোখে মুখে পানি ছিটিয়ে তারপর বেরিয়ে আসে। চোখ দুটো লাল লাল হয়ে গেছে। বাবা মায়ের জন্য মনটা অস্থির লাগছে। ওয়াশরুম থেকে বেরিয়ে সামনে তাকিয়ে দেখে আবি সিগারেট ধরাচ্ছে। আদিবার গলার আওয়াজ শুনে তাকালো। সিগারেটটা দেখে হয়তো কিছুটা খারাপ লাগলো, পক্ষান্তরে মুড সুইং হয়ে গেল। ভাবছে, আমার বাবার টাকায় আমি খাচ্ছি, তাতে কার কি আসে যায়? খানিক বাদে নিজের কথাই নিজেই অনুতপ্ত হয়ে ভাবলো, সত্যি এমনটা ভাবা উচিত নয়। গলাটা সেরে নিয়ে ধীর গলায় পড়ল, আদিবা, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি খাবার অর্ডার দিচ্ছি। শুনুন, আপনি এতটা অস্থির হবেন না, আমি নিজের হাতে রান্না করব। তুমি রান্না করবে? হ্যাঁ, আমি আবার দোকানের রান্না খেতে পারি না। ঘরে কিছু আছে তাহলে বলুন, আমি রান্না করি। ঘরে যা আছে তাই দিয়ে কি রান্না করবে? ফ্রিজে কোনো গোশত আর তরকারি কিচ্ছু নেই? ও, চাল ডাল তেল মরিচ পেঁয়াজ আর ডিম আছে। হ্যাঁ আছে, কিন্তু তা দিয়ে কি করবে? দুজনে ভাত খাবো। বোন, ভাত কি? ছোটবেলায় খেতাম আমরা, বাচ্চারা বাড়ি বাড়ি দিয়ে চাঁদা তুলে কেউ ডাল দিত, কেউ নুন, কেউ তেল। সবার শেষে কাঠ আর কাগজ টোকাতাম রান্না করার জন্য। জানেন, বেশ ভালো লাগতো সেদিনের দিনগুলো। আদিবা, এখন তুমি কি এই বোন ভাত খাবে? হ্যাঁ, আপনার কোনো সমস্যা? না তো, কিন্তু কিন্তু কি বলুন? মজা হবে তো? খেয়েই দেখবেন, এখন কিছু বলবো না। হুম। আবি আদিবাকে রান্নাঘর দেখিয়ে দিল। আদিবা এক এক করে সব কোচকাজ করে রান্না বসিয়ে দিল। ঘন্টাখানেক পরে চাল ডালের খিচুড়ি তৈরি হয়ে গেল। আবির রান্নাঘরে ঢোকার সময় স্মেল পাচ্ছে, নাক দিয়ে ভিতরে টেনে টেনে স্মেলটা নিচ্ছে। খুব ভালো একটা স্মেল আসছে রান্নাঘর থেকে। আবির তো খুব উৎফুল্ল হয়ে আদিবাকে প্রশ্ন করলো। কি ব্যাপার, তোমার রান্না হয়ে গেছে? আদিবাও হেসে হেসে উত্তর দিল, হ্যাঁ, হয়ে গেছে। বাহ, তাইলে তো দারুণ হয়েছে। দুপুরে গরম গরম খিচুড়ি, ভাবা যায়? এত প্রশংসা না করে টেবিলে গিয়ে বসেন, আমি খাবার নিয়ে আসছি। আমি আবার কখন প্রশংসা করলাম? তোমার মতো আমাকে কি গাধা ভাবো? আমি গাধা? তা নয়তো কি? আদিবা রাগান্বিত হয়ে খুন্তি হাতে নিয়ে আবিরের দিকে ধরতে আবির ধাপ করে ফুলারে বসে পড়লো। তাই দেখে আদিবা তো গড়াগড়ি খেতে লাগলো। এইদিকে আবি তো পরের আগে ফায়ার হয়ে গেছে, লজ্জায় আর উঠতে পারলো না। মনে মনে আশা করছে আদিবা বুঝি টেনে তুলবে, কিন্তু না, আদিবা মুখ ঘুরিয়ে পড়ল। তাড়াতাড়ি উঠে পড়ুন, আমি এক্ষুনি খাবার পরিবেশন করব। এই কথা শুনে আবি তো পুরোই রাগ হয়ে গেছে। ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে আদিবাকে কিছু বলল না, চুপচাপ গিয়ে টেবিলে বসলো। আদিবা প্লেটে করে খিচুড়ি নিয়ে গেল। আবিরের সামনে প্লেটটা এগিয়ে দিতে সে তো পুরোই রাগ। আদিবা খাওয়া শুরু করলো, কিন্তু আবির খাচ্ছে না। আদিবা এক লোকমা মুখে দিয়ে, আহ, কি টেস্ট, একদম ছোটবেলার মতন। কালারটাও জোস হয়েছে। আবির ভুরকুচকে আদিবার দিকে তাকালো। কি মেয়ে রে বাপ্পা, এত রাক্ষস কিভাবে হয়? ওদিকে অসুস্থ, তার উপর খিচুড়ি গিলতে বসেছে। আদিবাকে মনে মনে আরো যা ইচ্ছে তাই বকাবকি করতে লাগলো মনের স্বাদ মিটানোর জন্য। আদিবা এক লোকমা আবিরের দিকে এগিয়ে দিল, কিন্তু আবির মুখটা সরিয়ে নিল। আদিবা তো ভীষণ রেগে গেছে আবিরের কাণ্ড কারখানা দেখে। কি ভাব রে আমার, আমি খাইয়ে দিব সেটা দেখো এমন ভাব করে যে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। আদিবা আবারও আবিরকে বলল, আপনি কি খাবেন না? জানি এগুলো হয়তো আপনি কখনো খাননি, তাই হয়তো পছন্দ হচ্ছে না, কিন্তু বিশ্বাস করুন, একবার খেয়ে দেখুন, আশা করি নিরাশ হবেন না। আদিবার কথায় আবির পুরোপুরি হতাশ হয়ে যায়। কি বলবে বুঝতে পারছি না, তাই বাধ্য হয়ে খিচুড়ি খাওয়া শুরু করলো। এক লোকমা মুখে তুলে আবির সত্যি অবাক হয়ে গেল।
খিচুড়িটা একদম সামান্য জিনিস দিয়ে রান্না করেছে, তবুও টেস্ট অনেক হয়েছে। আবির স্বাভাবিকভাবে খেতে লাগলো। আদিবা খাওয়া শেষ করে প্লেট হাতে নিয়ে উঠতেই বলতে শুরু করলো। আপনি যা যা খাবেন সেগুলো বাজার করে নিয়ে আসবেন। কে রান্না করবে বাজার আনলে? কেন, আমাকে কি আপনার চোখে পড়ে না? আমি অনেক ভালো রান্না করতে জানি। আবির হা হা করে হাসলো। জানো, একটা গল্প মনে পড়ে গেল। ছোটবেলায় আমার বাবা প্রায়ই আমার মাকে বলতো। আবির মুখে হাসি দেখে আনমনে এক বস্তা রাগ জমা করেছে। কখন যে বস্তা ফাটবে সেই অপেক্ষা করছে আদিবা। আর যদি ফেটে যায় এতে আবিরও উড়ে যেতে পারে। আদিবার দিকে উল্টো মুখ করে তাকিয়ে। কি বলবো? বলতে তো শুরুই করেছেন, বলবেন না তো কি করবেন? তা ঠিক, এবার কাজের কথায় আসি। একটা মেয়েকে ছেলে পক্ষ দেখতে এসেছে। মেয়েটাকে সাজিয়ে গুছিয়ে তাদের সামনে নিয়ে আসে মা। মেয়েটা সোফায় বসে আছে, তার সামনে ছেলে পক্ষ থেকে আসা লোকজন মেয়েটাকে অনেক কথাই জিজ্ঞেস করছে, কিন্তু সব কিছুই এলোমেলোভাবে উত্তর পেয়ে ছেলেপক্ষ পুরোই হতাশ। সবশেষে ছেলের মা মেয়েটিকে জিজ্ঞেস করলো, মা তুমি ভাত রান্না করতে জানো? এটি প্রথমে অনেক সময় নিয়ে হাসলো, তারপর মাথাটা উপর নিচে ঝাঁকিয়ে বলল, হ্যাঁ পারি। ছেলের মা এবার বুদ্ধি খাটিয়ে বলল, কেমন ভাত মা? ভাত কেমন হয়? মেয়েটি আবারও হেসে মায়ের দিকে তাকিয়ে বলল, ও মা, বলো না তোমার মেয়ে খাটটাও রান্না করতে পারে। ওই যে দিন ভাত রান্না করতে গিয়ে ভর্তা হয়ে গেছিল, তখন তুমিই তো বলেছিলে ওর এটা খাট্টা হয়েছে। লজ্জায় মেয়ের মা মুখ নিচু করে ফেলল। গল্পটা শেষ করে জোরে জোরে হাসলো আবির। আদিবা ভুরকুচকে রাগান্বিত হয়ে আবিরের দিকে তাকালো, ঠোঁট দুটো চেপে ধরে পড়ল। তার মানে আমিও এমন রান্না করব? ঠিক আছে, আপনি রান্না করে খাবেন। কথা বলে রুমে চলে গেল। আবির খাওয়া শেষ করে মন খারাপ নিয়ে সোফার উপর শুয়ে পড়ল। আদিবা বিছানায় শুয়ে পড়ল। কয়েক মিনিটের ভিতর ঘুমিয়ে পড়ল। আচমকাই খুঁড়ের ঘরে পিপির করছে, কথাগুলো এমন ছিল। প্লিজ, আর পারছি না, আমাকে ছেড়ে দিন, আমাকে যেতে দিন, এসব সহ্য করতে পারছি না। ঘুমের ভিতরে এসব বলে যাচ্ছে আদিবা। আবির রুমে ঢুকে পানি খাওয়ার জন্য, কারণ বিছানার পাশে টেবিলের উপরে জগ রাখা। পানি খেতে বারবার ডাইনিং রুমে যাবে, তাই কষ্ট কমানোর জন্য পানিটা বেডরুমে রাখা। ঘুমের ঘরে আদিবাকে এমন আজে বাজে কথা বলতে শুনে আবির তো হতভম্ব হয়ে গেল, অনেকটা ভয় পেয়ে যায়। আদিবার কপালে হাত দিয়ে ডাকলো। আদিবা। গঙ্গানের আওয়াজ আসছে। আবির অনেকটা ধৈর্য সহকারে আদিবার মাথায় হাত দিল। নিজের হাতের তালুর ভিতর আদিবার চুলগুলো ঢুকিয়ে আঙ্গুল দিয়ে টানতে শুরু করলো। আদিবার ঘুম ভেঙে গেল, লাফিয়ে উঠে বিছানায় বসলো। আদিবা, তুমি কি স্বপ্নে দেখছিলা? কি সব বলছিলা বুঝতে পারলাম না। মাথায় হাত থেকে উফ করে কষ্ট অনুভব করছে আদিবা। পূর্ণ কষ্টের কথা মনে করে কাঁদতে শুরু করলো সে। মুখটা ধুক করে উঠছে। স্বপ্নের ভিতরে রবিকে দেখে সমস্ত শরীর শিউরে উঠেছে। খুব বড় জোর কয়েক মাস ধরে শান্তিতে আছে, না হলে জানোয়ারটা মেরে মেরে রক্তে বের করে দিত, আবার কাটা গায়ে মলম লাগিয়ে দিয়ে হাসতো। সেদিনের কথা মনে করলেও শরীরের সমস্ত খারাপ হয়ে যায়। আবির বুঝতে পারলো আদিবা বড় কোনো ধরনের স্বপ্ন দেখেছে। আদিবার কপাল পেয়ে তত্তর করে ঘাম পড়ছে। আবির আদিবার দিকে একধানে তাকিয়ে থাকলো। অনেকক্ষণ পরে বলল, এই মেয়ে, তোমাকে কিছু জিজ্ঞেস করছি, বলছো না যেন? আচ্ছা, আমি কি বলছি শুনতে পাচ্ছ নাকি? আবির দিকে এক পলক তাকিয়ে বিছানা দিয়ে নামার জন্য পা বাড়াতে নিলে আবির বলল, এ কি, নামছো কোথায়? কি হলো, কিছু তো বলো। আশ্চর্য, তোমাকে এত করে বলছি তবুও উত্তর দিচ্ছ না। বুঝলাম ভাব বেড়েছে, তাই না? আসলে মানুষ এমনই হয়, কাউকে যদি মনের কথাটা বলা হয় তাহলে সে তার দুর্বলতা খুঁজে পায় এবং নিজেকে বিশাল কিছু ভাবে। তবে আদিবা, তুমি আমাকে চিনতে পারোনি। হতে পারে দুদিনের পরিচয়, কিন্তু আর চোখে আবিরের দিকে তাকাই আদিবা কিছু বলার জন্য মুখটা খুলবে, তখনই আবির গম্ভীর গলায় বলল, রিল্যাক্স আদিবা, সরি বলতে হবে না, এমনিতেই ক্ষমা করে দিয়েছি। আসলে জানো কি, আমি হ্যাঁ? আদিবা এক ধমক দেওয়াতে আবিরের কথা বলা বন্ধ হয়ে গেল। ঠোঁটটা বাঁকা করে ভুরু কুচকে আদিবার দিকে তাকালো। রাগান্বিত গলায় আদিবা আবিরকে বলল, আপনার সমস্যা কি বলুন তো? শরীরে কি মানুষের রক্ত আছে? দেখছেন আমি অসুস্থ, তবুও বক বক করে বলেই যাচ্ছেন। শুনুন, সব কিছুর একটা লিমিট আছে। দেখছেন শরীরটা ভালো না, তবুও এমন করছেন। আসলে আপনিও একটা ডেঞ্জারাস মানুষ, যেমনি আমার ডেঞ্জারাস হাজবেন্ড ছিল। আদিবার কথা শুনে আবি তো পুরো স্তব্ধ হয়ে যায়। কথা বলার মতো কোনো ভাষা খুঁজে না পেয়ে বাঁকা হাসি দিল। মুখটা ভেঙচি কেটে বিছানা দিয়ে নেমে ওয়াশরুমে ঢুকলো আদিবা।
একটু পর ওয়াশরুম থেকে বেরিয়ে এসে টাওয়ালটা খুঁজে না পেয়ে বেলকুনিতে গেল, কিন্তু সেখানেও নেই। সমস্ত রুম তন্ন তন্ন করে খুঁজেও না পেয়ে বাধ্য হয়ে আবিরের কাছে গেল। টাওয়ালের কথা জিজ্ঞেস করতে তেলে বেগুনে নেই জ্বলে উঠল আবির। আমার কাছে জিজ্ঞেস করছো কেন? আমি তো ডেঞ্জারাস লোক, সো আমার থেকে 100 হাত দূরে থাকো, ভবিষ্যতে কাজে লাগবে। গ্যারাকলে আটকে গিয়ে আদিবা পুরোদমে হাঁপুডুপ খাচ্ছে। সব দিক দিয়ে নিজেকে একা লাগছে এবার। মজা করার ফলাফল হাতে নাতে টের পেল আদিবা। অনুনয়ের সুরে বলল, প্লিজ বলুন না টাওয়ালটা কোথায়? ভেজা অবস্থায় বেশিক্ষণ থাকলে ঠান্ডা লাগবে। ড্রয়ারের ভিতরে দেখো গিয়ে। হুম। মুখ মুছে বিছানার উপর বসলো। মাগরিবের আজান দিলে আবির অজু করে নামাজ পড়তে গেল। আদিবাও নামাজ পড়ে জানালার পাশে হেলান দিয়ে বাইরের দিকে তাকালো। আকাশ বেশ পরিষ্কার এখনো। সন্ধ্যার রক্তিম আভা কাটেনি এখনো। বাইরে বাতাস বইছে, মনে হচ্ছে রাতে বৃষ্টি হবে। কিছুক্ষণের ভিতরে আকাশ পুরো অন্ধকারে ছেয়ে গেছে। আবির নামাজ পড়ে এসে দরজা খুলে রুমে ঢুকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বলে আবির দিকে তাকালো। টুপি পরতে আবিরকে বেশ পবিত্র লাগছে, মনে হচ্ছে আলেমদার ছেলে। আবির আদিবার হাতে মিষ্টি আর ঠোঙ্গা ধরিয়ে দিয়ে বলল, যাও, মিষ্টি আর নিমকি এনেছি, পরিবেশন করো। মিষ্টিগুলো গরম, সবেমাত্র চুলো থেকে নামিয়েছে। ও। আদিবা প্যাকেটটা হাতে নিতে গরম অনুভব করলো। গরম ভিজা মিষ্টি আদিবার ভীষণ পছন্দ। প্যাকেটটা নিয়ে ডাইনিং রুমে টেবিলের উপর রেখে বাটি খুঁজতে লাগলো। কোথাও বাটি না পেয়ে আবিরের ডাকার জন্য পিছনে ঘুরতে দেখে আবির তার পিছনে দাঁড়িয়ে আছে। চোখ বড় করে আবিরকে দেখে বলল, আপনি আমার পেছনে আসলেন কিভাবে? বারে, আমি তোমার পিছনে কোথায় আসলাম? আমি তো মিষ্টির পিছনে পিছনে এসেছি। ঠোঁট পাকিয়ে সামনে ফিরে প্যাকেটটা খুলে মিষ্টি বের করলো। আবির বাটি হাতে নিয়ে সামনে এগিয়ে এসে বলল, নাও, এটাই ঢেলে খাও। মিষ্টি খাওয়া শেষ হলে বাটি ধুয়ে জায়গা মতো রেখে ড্রয়িং রুমের সোফায় উপরে বসলো আদিবা। মায়ের কথা খুব করে মনে পড়ছে তার, ইচ্ছে করছে কথা বলতে। টিভি রিমোট নাড়াচাড়া করছে কিন্তু টিভি ছাড়তেছে না। মনটা উত্থাল পাত্থাল করছে, ভালো লাগছে না কোনো কিছু। আবির হঠাৎ মনে পড়ছে আদিবা তো টাকা চেয়েছিল, কিন্তু এখনো তো দেওয়া হয়নি। ধীর গতিতে এগিয়ে এসে সোফার পাশে চুপচাপ দাঁড়িয়ে পড়লো আবির। আদিবা, হুম। তোমার মায়ের জন্য টাকা নিবে না? তুমি কি ক্যাশ টাকা নিবে নাকি তোমার বাবার অ্যাকাউন্টে পাঠিয়ে দিব? বাবার অ্যাকাউন্টে পাঠিয়ে দিলেই হয়। ক্যাশ টাকা নিলে তো আমার যেতে হবে, যেটা আমার পক্ষে যাওয়া সম্ভব না। ঠিক আছে, অ্যাকাউন্ট নাম্বার দিও। কালকে ব্যাংক বন্ধ, তাই পরের দিন রবিবার পাঠাতে হবে। ঠিক আছে। আদিবা, রাতে বাইরে খাবো। আবার বাহিরে? ইনভাইট আছে। কিসের? বন্ধুর জন্মদিন। তাই? হ্যাঁ, কিছুক্ষণ আগেই মনে পড়ছে, শুক্রবার সন্ধ্যার পরে দাওয়াত আছে। ও। আবির ফোন বাজতে লাগলো। আবির স্ক্রিনের দিকে তাকিয়ে দেখলো বাবার নম্বর দিয়ে কল এসেছে। আবির ফোনটা নিয়ে বেলকুনিতে চলে গেল। অনেকক্ষণ কথা বলার পর উচ্চস্বরে তর্ক বিতর্ক করতে লাগলো আবির। পুরো রুম চিল্লানির শব্দে ভরে গেল। আদিবা টিকতে না পেরে বসা ছেড়ে উঠে বেলকুনিতে গেল। কি ব্যাপার, এত জোরে জোরে কার সাথে ঝগড়া করছেন? কান চেপে ধরেও বসা যাচ্ছে না? আরেকবার যদি চিল্লাচিল্লি করেন তাহলে বাসা দিয়ে নামিয়ে দিব। আবির ফোনের দিকে তাকিয়ে দেখে লাইন আছে তার বাবা। জিভে কামড়তে তাদের ফোনটা কেটে দিল আবির। আদিবা ভুর কুচকে আবির দিকে তাকিয়ে সোজা বেডরুমে ঢুকলো। আবিরও পিছু পিছু ঢুকলো। ফোনটা হাতে নিয়ে টেবিলের পাশে রেখে আদিবাকে বলল, ওভাবে হনহনিয়ে চলে এলে যে, কি হয়েছে? না, কি হবে? তাইলে? এমনি। জানো বাবা লাইনে ছিল, তুমি যা বললে সবটাই শুনেছে। তোমাকে মানা করার আগে তুমি সব গড়গড় করে বলে দিলে। আসলেই মেয়েদের কথা কখনো পেটে থাকে না, শুধু একবার শুনতে পারে, তাহলেই হইল। আর কিছু? না। আঙ্কেল কি বললো? যা বলার বলেছে। বলা যায় না? না। আদিবার মুখের রং বদলে একাকার হয়ে গেল। আবিরের বাবা যদি সবটা শুনে থাকে তাহলে তো ছেলেকেও তার কাছে নিয়ে যাবে। বড়লোকদের ব্যাপার স্যাপার বলে কথা। আদিবাকে দেখে আবিরের বুঝতে বাকি রইল না যে ও টেনশনে পড়েছে। মুখটা কালো করে আদিবাকে বলল, কি হয়েছে তোমার? সমস্যা কি? গম্ভীর গলায় আবিরের কথার জবাবে বলল, আমার আবার কি হবে? পতিতার কি কিছু হতে পারে? তাছাড়া আমার কোনো সমস্যা নেই। সমস্যা শুধু একটাই, মায়ের চিকিৎসা করানোর টাকার ব্যবস্থা করা। আদিবা, বলেছি না এটা নিয়ে ফালতু চিন্তা করবা না, আমি টাকাটা পাঠিয়ে দিব। দীর্ঘশ্বাস নিয়ে আদিবা বলল, আপনার কাছে ফালতু হতে পারে, আমার কাছে না। আদিবা, আমাদের এখান থেকে বের হতে হবে, কারণ বাবা যে কোনো সময় আসতে পারে। আমি চাই না এটা নিয়ে কোনো ঝামেলা হোক। একটা কথা বলবো? কি কথা? বলো। আমাকে নিয়ে এত চিন্তা করতে হবে না আপনার। তার চেয়ে বরং আমি আমার হাজবেন্ডের কাছে চলে যাই। আদিবার কথা রাগান্বিত হয়ে গেল আবির।
আবিরের চোখ লাল হয়ে গেল। রাগান্বিত হয়ে আদিবাকে টেনে হিসে নিজের কোলের ভিতর রেখে থুতনিটা চেপে ধরল। কোথায় যাবে আবার বলো? ওই রবির কাছে? এত শখ তোমার ডেঞ্জারাস হাজবেন্ডের কাছে যাওয়ার? প্রেগনেন্ট করেছে তাতেও তোমার শখ মেটেনি, তাইলে যাও তোমার রবির কাছে। এবার পুরো শখ মিটিয়ে আসো। আবিরের কথা শুনে খিলখিল করে হাসলো আদিবা। এদিকে মুখ গোমরা করে আদিবার দিকে তাকিয়ে ভারী গলায় বলল, লজ্জা করছে না আবার হাসছো? না তো, কিসের লজ্জা? তুমি যা বলেছো তাতে লজ্জার তো কিছু নেই। যা বলেছো সত্যিটাই বলেছো। এবার মাথাটা 100 ডিগ্রিতে গরম হয়ে গেল আবিরের। মিনিট 5 আদিবার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে রুম থেকে বেরিয়ে যায় সে। আদিবা পথের পানে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল, মনে মনে কষ্ট অনুভব করছে খুব। কি করলো এসব? আবিরের সাথে এমন ঠাট্টা করাটা উচিত হয়নি, বরং তাকে বুঝিয়ে বলা উচিত ছিল যে। আমি আপনার সাথে মজা করছি। আদিবা আবির রুমে বিছানার উপর পা তুলে বসে পড়ল। মাথাটা চিনচিন করে ব্যথা করছে। বেলা গড়িয়ে রাত, রাত গড়িয়ে সকাল, সকাল গড়িয়ে দুপুর হয়ে গেছে। তবু আবির এখনো আসেনি তার কাছে। আবির মোবাইল নাম্বারটাও নেই তার কাছে যে কল করে বলবে কোথায় আছে। খুব অভিমান করেছে সে। এতটা অভিমান ছেলেদের কখনো করতে দেখেনি। ভুল করে হলো আবিরের সাথে যদি একটিবার দেখা হতো, তাহলে তার কথাগুলোর জন্য ক্ষমা চেয়ে ভুলগুলো শুধরে নিত। কয়েকদিন অপেক্ষা করার পরও আবির ফিরে আসলো না। আদিবা তো টেনশনে একাকার হয়ে গেছে। মায়ের অপারেশনে টাকাটা কিভাবে ম্যানেজ করবে বুঝতে পারছে না। টাকা না হলে কোনো কিছু করা সম্ভব না। মাকে এভাবে মৃত্যুবরণ করতে দেখতে পারবে না সে। মা ছিল তার একমাত্র ভরসার অবলম্বন। চোখ বন্ধ করে সবকিছু কল্পনা করতে বুকের বাঁ পাশটা চিনচিন করে ব্যথায় ডুকরে উঠল। আদিবা আরো 7 দিন এভাবে আবিরের আসার অপেক্ষার পর গুনল। প্রতিদিনই নিরাশ হলো। আবিরকে খোঁজার অনেক চেষ্টা করলো, ইচ্ছে থাকলো কোনো কুলকিনারা খুঁজে পেল না। নিজেকে খুব অসহায় মনে হচ্ছে। সত্যি আজ নিজের ভুলের কারণে আবিরকে হারিয়েছে। হারানোর কষ্টটা কখনো উপলব্ধি করেনি, কিন্তু আজ বুঝতে পারছে কষ্টটা। কষ্টগুলো চোখের পানি হয়ে গড়িয়ে পড়ছে। অনেকদিন বাসায় কথা হয়নি। মায়ের অবস্থা জানতে ইচ্ছে করছে, কিন্তু কিভাবে কল দিবে বুকে সাহস পাচ্ছে না। টাকাটা জোগাড় করার কথা করতে পারেনি বলে হয়তোবা সাহস পাচ্ছে না। আদিবা বুক ভরা কষ্ট নিয়ে ফ্ল্যাট থেকে বেরিয়ে যায় আদিবা। তাই বেরিয়ে কোথায় যাবে সেদিক খুঁজে পাচ্ছে না। অনেকটা কষ্ট নিয়ে রাস্তার পাশ দিয়ে হাঁটতে শুরু করলো আদিবা। মাথায় কোনো কাজ করছে না। হাঁটতে হাঁটতে ক্লান্ত অবস্থায় বট গাছের নিচে গিয়ে বসলো আদিবা। ব্যাগের ভিতরে হাত দিয়ে ফোনটা বের করে আবিরের নম্বরে কল দিল। এখনো সুইচ অফ বলছে ফোন। এদিকে চোখ দিয়ে অনবরত পানি পড়ছে আদিবার। বাবার নম্বরে কল দিল আদিবা। কয়েকবার বাজার পরে রিসিভ করলো বাবা। বাবা মা কেমন আছেন? আতঙ্কিত কণ্ঠে বলল আদিবা। এই তো ভালোই আছে এখন। অপারেশন করার পরে এখন আগের চেয়ে অনেকটা ভালো আছে। অপারেশন? মায়ের অপারেশন হয়েছে? কেন রে আদিবা, তুই কি চাসনি তোর মায়ের অপারেশন হোক? তাহলে ব্যাংকের টাকাটা কেন পাঠাইছিলি? হসপিটালের বেডে বসে অপারেশন আগে তোর মা কত করে যে তোকে দেখতে চেয়েছিল তুই ভাবতেও পারবি না। সব কিছু ঠিক থাকতো যদি তুই একটিবার জন্য আসতি। আচ্ছা আদিবা মা, তুই কি এমন চাকরি করিস যাতে তুই কয়েকদিনের ভিতরে এতগুলো টাকা পাঠালি? জানিস সবাই আমাকে প্রশ্ন করে, কিন্তু আমি কোনো উত্তর দিতে পারি না। এখন বল তুই কবে আসবি? আসলে বাবা কারোর ভালো দেখতে পারে না। আমি আজ ভালো আছি তো সেটা কারোর সহ্য হয় না। যখন মার খেয়ে সারা রাত ফ্লোরে গড়াগড়ি খেতাম, কই তখন তো আর কেউ আসতো না। শীতের কনকনে রাতে বাহিরের সিঁড়িতে বসে কত রাত যে পার করেছি তার কথা মনে করলে কষ্টে বুকটা কেঁপে ওঠে। আদিবা মা, তোকে তো জরুরি একটা কথা বলতে ভুলে গেছি এতক্ষণ। কি কথা বাবা? রবি এসেছিল তোকে খুঁজতে গতকাল বিকালে। আমি বলে দিয়েছি তোমার সাথে আমার মেয়ের কোনো সম্পর্ক নেই। তোমার মতো জানোয়ার স্বামী যেন কারো কপালে না জুটে। জানিস সে কি রাগ, বলে আমি যেভাবেই হোক আমার বউকে খুঁজে বের করব। কি বলো? হ্যাঁ মা, তুই একটু সাবধানে থাকিস। আমি যত তাড়াতাড়ি পারি তোমাদের সাথে দেখা করতে আসবো। কলটা রেখে স্তব্ধ হয়ে চারিদিকে তাকালো আদিবা। কোথাও যাওয়ার মতো পরিস্থিতি না পেয়ে আবার সোজা হাঁটতে লাগলো অচেনা গন্তব্যের উদ্দেশ্যে। 1 বছর পরে দরজার সামনে এসে অপরাধীর মতো দাঁড়িয়ে আছে আবির। সারাটা রাস্তা জিজ্ঞেস করতে করতে এসেছে আদিবার বাসা কোনটা, কিন্তু কেউ আদিবা নামে চিনতে পারল না। অনেক খোঁজাখুঁজির পর এক ভদ্রলোক আদিবার বাসা দেখিয়ে দিল। লোকটির কথা শুনে আবিরের কপাল পেয়ে ঘাম তত্ত্ব করে পড়ছে। পা থরথর করে কাঁপছে। গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। দরজা কড়া নালে বৃদ্ধ একজন ভদ্রলোক দরজাটা খুলে দিল। আবির লোকটিকে দেখে বুঝতে পারলো এটা নিশ্চয়ই আদিবার বাবা। গলাটা কাশি দিয়ে খক করে কাশি দিলেন ভদ্রলোক। ভিতর গিয়ে 1 গ্লাস পানি এনে বলল, নাও এটা খেয়ে নাও, কাশি কমে যাবে।
ভদ্রলোকের কথা শুনে আবির যতটা না অবাক হলো তার চেয়ে বেশি হতভম্ব হলো। দরজার ফাঁক দিয়ে ভিতরের দিকে চোখ পড়তেই আরো বেশি চমকে গেল। খাটের উপরে মশারি টানানো, কিন্তু ভিতরে কেউ নেই। ঘরে আগরবাতি জ্বলছে, সামনে রাখা মাটির চুলোর উপরে পানি টকবক করে ফুটছে। আবির এবার মুখ খুলল, বলল, আঙ্কেল আদিবা কোথায় আর আন্টি কেমন আছেন? আঙ্কেল আদিবা কোথায়? আঙ্কেল প্লিজ কথা বলুন। আবিরের বারবার জিজ্ঞেস করাতে আদিবার বাবা কানে ভেঙে পড়ল। আবির তাকে সামলে নিয়ে বিছানার উপর বসিয়ে দিল। জগ দিয়ে পানি ঢেলে দিয়ে বলল, আঙ্কেল পানিটা খেয়ে নিন, আর কি হয়েছে একটু বলুন আমাকে। কাপা কাপা হাতে পানির গ্লাসটা হাতে নিয়ে ঢকঢক করে পান খুলো সে। অনেকটা ঝিমিয়ে কাপা গলায় বলল, তুমি কি আবির? আঙ্কেলের মুখে নিজের নামটা শুনে চমকে উঠল আবির। গলার ভিতরে ঢোক গিলে বলল, জি আমি আবির। আঙ্কেল আদিবা কোথায় আর আন্টি কেমন আছেন? তুমি বড্ড দেরি করে এসেছো। মানে? আদিবার বেঁচে নেই। এবার আরো জোরে জোরে কাঁদলো আঙ্কেল। আদিবার মৃত্যুর কথাটা নিজের বাবার মুখে শুনে হাতে থাকা মোবাইলটা নিচে পড়ে গেল। বিছানার উপর ধপাস করে পড়ে রইল আবির। চোখ দুটো ঝাপসাও এসেছে, চারিদিকে পুরো অন্ধকার হয়ে এসেছে। চোখ খুলে সামনে তাকিয়ে দেখলো মাথা ঘুরছে। ধীরকালে আঙ্কেলকে বলল, এটা কিভাবে হলো আঙ্কেল? 1 বছর আগে আদিবা আমাদের বাসায় আসে, খুব খুশি ছিলাম আমরা। আদিবা দর্জির কাজ শিখে তাই করা শুরু করলো। বেশ ভালোভাবেই চলছিল আমাদের সংসার। কিন্তু কিন্তু কি আঙ্কেল? ওর স্বামী রবি একদিন রাতে বাসায় আসে কিছু ভাড়াটে গুন্ডাদের সাথে নিয়ে। আদিবাকে ওর সাথে নিয়ে যেতে চাই, কিন্তু আদিবা না করে দেয়। আর এতেই ক্ষিপ্ত হয়ে রবি আদিবার পেটে ছুরি ঢুকিয়ে দেয়, আর ঘটনাস্থলে আদিবা মারা যায়। তবুও হসপিটালে নিয়েছিলাম, কিন্তু ততক্ষণে আদিবার প্রাণ পাখিটা আল্লাহর কাছে চলে যায়। মেয়ের মৃত্যুর খবর শুনে আদিবার মা সহ্য করতে পারেনি, সাথে সাথে ব্রেন স্ট্রোক করে মারা যায়। আদিবার স্বামী নয়, ও একটা ডেঞ্জারাস হাজব্যান্ড। আমারই ভুল হয়েছিল, ওর নামে মামলা দিয়ে রাখা উচিত ছিল। আদিবার সুরক্ষার ব্যবস্থা করা উচিত ছিল। ও শুধু আমার মেয়েকে নয়, আদিবার পেটে থাকা বাচ্চাটাও ওর মাকে মেরে ফেলেছে, আর আমাকে জীবন্ত লাশ বানিয়ে রেখে গেছে। কথাগুলো শুনে বসা থেকে বেরিয়ে যায় আবির। ভাবছে, সেদিন যদি আমাকে বিনা কারণে পুলিশে আটক না করত, হয়তোবা আজকে আদিবা বেঁচে থাকতো। আদিবা কি মনে করেছে আমাকে? ভেবেছে হয়তো ধোঁকাবাজ বেঈমান, হয়তো এমনটাই বিধাতা লিখে রেখেছিল। নেতার ছেলে মার্ডার করলো আর পুলিশ প্রশাসন এসে বিনা কারণে আমাকে ফাঁসিয়ে দিল। আমাকে তাদের আসামি দেখানোই লাগতো, না হলে নেতার ছেলেকে জেলে যেতে হতো। পরে লোক পাঠিয়ে আর আদিবাকে পাইনি কেউ। 4 দিনের রিমান্ড শেষে শরীরের কোনো অস্তিত্ব ছিল না, তখন যে কিছু মনে করতে পারিনি। এরপর অনেক দূরে হাঁটার পর হঠাৎ উচ্চস্বরে হাসতে লাগলো আবির। আদিবা আমি আসছি, আমাকেও তোমার সাথে করে নিয়ে যাও। ওই যে তোমাকে দেখছি, তুমি আকাশের তারা হয়ে আমাকে হাতছানি দিয়ে ডাকছো। তোমার ডেঞ্জারাস হাজবেন্ডই তোমার জীবন নিয়ে নিল। হা 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 হা। বলে কাঁদলো আবির।